সুপার কাপ সংকোচ হচ্ছে। হুমায়ুন কবির, এত বড় আইপিএস অফিসার, নাম ধরে ডাকতে সংকোচ হচ্ছে। কবির, কোন পাকে পড়লেন আপনি? ভালোই তো ছিলেন, চোর পুলিশ, অন্যায়ের বিরুদ্ধে একটা দারুণ ইমেজ বানিয়েছিলেন, সুপার বাংলা সুপার কাপের ইমেজ, যেরকম আমরা হিন্দি সিনেমাতে সিংভূম দেখি। আর সেই ক্রিমিনালদের যাদেরকে আপনি ধরতে সাজা দিতে 30 বছর জীবনে দিয়েছেন, পলিটিক্সে সেই ক্রিমিনালাইজেশনের মধ্যেই এসে পড়লেন। বলা হয়নি কোনোদিন এই কারণে গেছে, কোনো রিজন নেই, আমি অ্যাপারেন্টলি কোনো রিজন দেখতে পাই না। তো ঠিক আছে, বোধহয় রিজনটা এটা ছিল যে রেফার করুন, টেলিগ্রাফের একটা নিউজ ছিল যেখানে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন পঞ্চায়েত ইলেকশনের ওপরে, যে আমার মাথা নিচু হয়ে গেছে লজ্জায় যে এই রকম ভায়োলেন্স আমার পার্টি পঞ্চায়েত ইলেকশনে করেছে। তার কয়েকদিন পরে আপনার মন্ত্রিত্ব যায়। না, ইট ইজ নট লাইক দ্যাট। এই মন্ত্রিত্বটা আগে গেছে, এটা 1 বছর পরে বলেছি। ওকে, কেন গেছিল? আই ডোন্ট নো, আই হ্যাভ নেভার বিন এক্সপ্লেইনড, আমাকে বলাই হয়নি। কোনোদিন ফেরত গেছেন নেত্রীর কাছে যে আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক? সরাসরি কথা বলার সুযোগ পাইনি। আর পার্টিতে সব থেকে বড় প্রবলেম যে কোনো পার্টিতেই, যে নেতা নেত্রী যিনি ডিসাইড করেন তার মধ্যেখানে, বাকি কর্মীদের মধ্যেখানে অনেক পাওয়ার ব্রোকার থাকে যারা নেত্রীকে কিংবা নেতাকে চালায়। পাওয়ার ব্রোকারদের খুশি না করলে পার্টিতে টেকা যায় না। এটাকে পাক বলছি আমি। এক্স্যাক্টলি, হয়তো আমি এটা জানি না আর কি, আমি নলেজে নেই, যার ফলে কে পাওয়ার ব্রোকার আছে, কি আছে, কে হেল্প করতে পারে, কাকে খুশি করতে হবে। আমি শুধু জানি যে আমি যে জন্য এসেছি, যে কাজ করার জন্য মানুষের জন্য, সেটা আই উইল গেট বিগার অপরচুনিটি, আরো বেশি করে কাজ করবো, পুলিশে থাকার সময় থেকেও বেশি সুযোগ পাবো। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অনেকেই যারা অন্য প্রফেশন এবং ডিসিপ্লিনড প্রফেশন থেকে আসে, কেউ হাইকোর্টের জাজ ছেড়ে দিয়ে একটা পার্টি জয়েন করেছে, আপনি আইপিএস ছেড়ে দিয়েছেন, কেউ সিভিল সার্ভিস ছেড়ে জয়েন করছে, তারা কিন্তু পলিটিক্সে সাকসেসফুল হতে পারে না। কারণ পার্টি পলিটিক্সের যে কমপ্লিকেশনস, উইলস উইদিন উইলস, সেটা তারা সামলে উঠতে পারে না। না, আমার যে সেটব্যাক যেটা হয়েছে সেটা আমার মনে হয় টেম্পোরারি। আমি ডেফিনেটলি সাকসেসফুল হব। মেবি আই উইল বি দ্য এক্সেপশন, বাট ডেফিনেটলি আই উইল বি সাকসেসফুল। যে একটা ফেজ, পলিটিক্সে আপস অ্যান্ড ডাউনস আছে। আমার যে ফেজটা চলছে সেটা ডাউন ফেজ চলছে, বাট ডেফিনেটলি আই উইল কাম আউট উইথ দ্য ফ্লাইং কালার্স। আই এম শিওর অ্যাবাউট দ্যাট। কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন যে ডাউন ফেজটা কবে শেষ হবে? অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি না, বাট আছে চক্রবত পরিবর্তনতে। কিন্তু আপনি পলিটিক্স একটু একটু শিখতে শুরু করেছেন। আমি দেখলাম 2 দিন আগে আপনি একটা খুব খুব ভালো স্টেটমেন্ট দিয়েছেন, সুযোগ বুঝে। মুসলিমদের কোয়ান্টিটি নয়, কোয়ালিটি ভালো হতে হবে, এবং সেটা আপনি বুঝে এই কারণে দিয়েছেন, কারণ তার 2 দিন আগে ফিরহাদ হাকিম সাহেব কোয়ান্টিটির কথা বলেছেন, 33% থেকে 51% মুসলিম হতে হবে পশ্চিমবঙ্গে। আপনি একটা লিবারেল ফেস হয়ে এমার্জ করার চেষ্টা করছেন ফিরহাদ হাকিমের জায়গায়, যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি।
না, এর আগে ফিরাদ সাহেব আরেকটা কথা বলেছিলেন, তখনও আমি কাউন্টার করেছিলাম। কথাটা এরকম যে যারা মুসলমানের ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, যারা মুসলমান হয়ে জন্মেছে তারা সৌভাগ্যবান, এবং যারা মুসলমান হয়ে বাড়িতে জন্মায়নি তারা দুর্ভাগা। তো এটাও আমি কাউন্টার করেছিলাম সেদিন। বলেছিলাম যে আমরা একটা অ্যাকচুয়ালি একটা খুব কমপ্লেক্স সোসাইটিতে আমরা থাকি। এই সোসাইটিতে হিন্দু আছে, মুসলিম আছে, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট নয়। পার্টি থেকে কেউ আপনাকে এটা বুঝিয়েছে দেখুন আমাদের একটা লিবারেল ফেস চাই, পার্টিকুলারলি যখন বাংলাদেশের সাথে? আমায় কোনোদিন বলেনি। আমি বরাবরই লিবারেল এবং খুব মাথা উঁচু করে চলি। এই সময়টাতে আমি কোনো দুদিন পরে স্টেটমেন্ট দেওয়ায় খুব বিচক্ষণ ব্যাপার, এবং খুব বুঝে আপনি এই স্টেটমেন্টটা দিয়েছেন যে 33 থেকে 51 নয়, 33কে ভালো করতে হবে। ইয়েস, আমি চাইছি যে যারাই মানে নট অনলি মুসলিম, যারা পিছিয়ে পড়া আছে, পিছনের সারিতে আছে, তাদেরকে আপলিফ্ট করে কি করতে তাদের সামনে আনা যায়, সামনের লাইনে। আজকে আমরা 33% আছি, কিন্তু মুসলিমদের কাছে দেখুন ওয়েস্ট বেঙ্গলে না পাওয়ার আছে, না প্রিভিলেজ আছে, না হচ্ছে শিক্ষা আছে, কিছুই নেই। তো মুসলিমদের যখন এরকম একটা সিচুয়েশন থাকবে, তো যে কোনো লোকই চাইবে, যে কোনো পলিটিক্যাল পার্টি চাইবে তাকে এক্সপ্লয়েট করতে। তো আমি সেটাই চাইছি যে মুসলিমদের কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। তাদেরকে শিক্ষা, সব থেকে বড় কথা শিক্ষা চাই, কিন্তু তারপরে স্বাস্থ্য দেখা চাই। কিন্তু কবির একটা জিনিস বলুন, এই দেশে যেখানে খুব ক্লিয়ার কাট মুসলিমদের বিরুদ্ধে এমপ্লয়মেন্টে ডিসক্রিমিনেশন করা হয়, প্রাইভেট কোম্পানিতে পার্টিকুলারলি, যেটা তারা মৌখিকভাবে স্বীকার করে না, সেই দেশকে আপনি শুধু শিক্ষা দিয়ে মুসলিমদের উন্নত করতে পারবেন? এখানে আপনি মনে করেন যে মুসলিমরা সেকেন্ড গ্রেড সিটিজেন হয়েই থাকবে? দেখুন, এখন যা সিচুয়েশন আছে মুসলিমদের বিরুদ্ধে, যে এই সিচুয়েশনটা আগেও ছিল তা নয়। কিন্তু আপনি দেখেন যে কংগ্রেস আমলে যখন ছিল, যে 2014-তে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এলো, আসার পর থেকে আমরা কতগুলো জিনিসকে খুব দেখলাম যেগুলো একদমই ছিল না। যেমন একটা হচ্ছে যে গৌরক্ষক তো আগে ছিল না, হঠাৎ করে গৌরক্ষক ফরমেশন হলো, তারা লোককে পিটিয়ে মারতে শুরু করলো, গুলি করছে, পিটিয়ে মারছে, এ সমস্ত জিনিসগুলো করতে পারবে। আবার বৈঠকে চা খুব ভালো খেয়ে দেখুন। তারপরে লাভ জিহাদ শুরু করলো। তারপর দেখা যাচ্ছে তাতেও তারা স্যাটিসফাইড না, লাভ জিহাদ করে অনেক লোককে মেরেছে, গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। আমি যদি একটা একটা করে এক্সাম্পল নাম বলতে থাকি তাহলে বিশাল বড় হয়ে যাবে, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। আপনি কি অ্যাজ এ মুসলিম, শিক্ষিত মুসলিম, যেগুলো হওয়া উচিত না, যিনি আইপিএসে আছেন, আপনি কি মনে করেন মুসলিমদের দেশে সেকেন্ড গ্রেড সিটিজেন? হ্যাঁ, টু সাম এক্সটেন্ট তো করেইছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করছে এখন, যে এই যে ওয়াকফ বোর্ডের প্রপার্টি এক্সক্লুসিভলি মুসলিমদের প্রপার্টি, ফর আপলিফমেন্ট অফ মুসলিম। তাদের এডুকেশন বলুন, তাদের পারভারিশ বলুন, তাদের একটু ওয়েলবিং বলুন, এই ওয়াকফ বোর্ডের যে ইনকাম আর কি, তার থেকে সেই টাকাটা খরচা হয়। আজকে ওয়াকফ বিল এনে সেই প্রপার্টিটাকে মানে টেকনিক্যালি গ্র্যাব করার চেষ্টা করছে, ওর মধ্যে অন্য লোককে ঢুকিয়ে দিচ্ছে। কারণ আপনি কি রাম মন্দির যে ট্রাস্ট আছে, আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মে এ করি না, কোনো ধর্মকে আলাদা করে দেখি না, সবটাকে আমি সমান। বিজেপি বলছে কালীঘাটের বোর্ডে যদি ফিরহাদ হাকিম থাকতে পারে তাহলে ওয়াকফ বোর্ডে, কালীঘাটের এতে কি ফিরহাদ হাকিম আছে? সেটা এক্সেপশন, কারণ কালীঘাট যেখানে ফিরহাদ হাকিমের বাড়ি আর কি, সেখানেই কালীঘাট মন্দিরটা আছে। সেটা রেয়ার এক্সেপশন একটা। আপনি অন্য জায়গায় কোথাও দেখুন, যে আপনি বালাজিতে দেখুন, কি পদ্মনাভ মন্দিরে দেখুন, কি মীনাক্ষী টেম্পলে দেখুন, কি রাম মন্দিরে দেখুন, কোথাও কি মুসলিমকে ইনক্লুড করেছে? তাহলে হোয়াই? আমি এটা জানতে চাইছি যে মুসলিমদের তো কিছুই নেই, আমাকে শেষ করে রেখেছেন। তো সেই ওয়াকফ বোর্ডের যে মধ্যে ঢোকানো লোকে ইনফিল্ট্রেট করা যায়, মুসলিমদের একঘেয়ে করার জন্য, মানে একপেশে করার জন্য, এটা খুব ডেরিভেটিভ। এটা হতে পারে না, মানে এটা সবার প্রোটেস্ট করা উচিত, এবং এটাতে আমার মনে হয় রাস্তায় নেমে প্রোটেস্ট করা দরকার। হিন্দু ভোট কনসলিডেশন হচ্ছে এবং যেটা বেনিফিট বিজেপি পাচ্ছে সেটা এই কারণে, কারণ একটা লম্বা সময় ধরে কংগ্রেস হোক, টিএমসি হোক, অন্যান্য সমাজবাদী পার্টি হোক, তারা তুষ্টিকরণের রাজনীতি করে এসছে। ওয়াকফ বোর্ডে যতটা সম্পত্তি তাদের থাকা উচিত তার থেকে বেশি তাদেরকে দিয়েছে, যে সম্পত্তির কোনো ইউটিলাইজেশন ওয়াকফ বোর্ড কোনোদিন করতো না, এবং সেটা প্রাইভেটলি সেল করতো। এই ঘটনাগুলো যখন ক্রমাগত বহু বছর ধরে হতে থেকেছে, সেটাকে তুষ্টিকরণ বলে বিজেপি হিন্দুদের বোঝাচ্ছে যে তুষ্টিকরণের বিরুদ্ধে আমাদের খাড়া হতে হবে। এই ঘটনাটা কিন্তু ঠিক নয়। এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স যদি দেখেন, ইন্ডিপেন্ডেন্সের অনেকটাই আগে, মেবি 20 ইয়ার্স বা 25 ইয়ার্স আগে থেকেই কিন্তু ওয়াকফটা চলছে। কারণ যারা মুসলিমরা কিছু প্রপার্টি সবসময় ডোনেট করছে টু
টুয়ার্ডস আল্লাহ, আল্লাহকে দিচ্ছে। আল্লাহ মানে সুপ্রিম পাওয়ার, সুপ্রিম গড অলমাইটি, তাকে দিচ্ছে, তার নামে দিয়ে দিচ্ছে, এবং সেই প্রপার্টি ব্যাক করে নেওয়া যায় না। এবং সেই প্রপার্টি থেকে যে এটা হবে, তার যে প্রডিউস, সেই প্রডিউসটা ইউটিলাইজ করা হবে ফর ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, এডুকেশন, ওয়েলবিং অফ দ্য মুসলিম কমিউনিটি। ঠিক আছে, ইটস ভেরি ক্লিয়ার। তো সেখানে এরা ঢোকার চেষ্টা করছে, বলছে যে তুষ্টিকরণ, তুষ্টিকরণ কিছু নেই। হয়তো সব জায়গাতে যেরকম হয় যে ওয়াকফ বোর্ডের প্রপার্টি অনেক লোকে হয়তো গ্র্যাব করেছে, সেটা হচ্ছে বিক্রিও করে দিচ্ছে বা অন্য কাজে পারপাসে লাগিয়ে দিচ্ছে। তার মানে এটা নয় যে ওটাকে আমি রেস্ট্রিক্ট করার চেষ্টা করবো যাতে প্রপার্টিটা গ্র্যাব করতে না পারে। আপনি গভর্নমেন্টের পাওয়ার আছে। আপনি একজন লিবারেল মুসলিম ফেস হয়ে টিএমসিতে এমার্জ করার চেষ্টা করছেন। আজকে টিএমসিতেও যদি বড় মাপের নেতা দেখা যায়, মুসলিম নেতা হাতে গোনা, এমন নয় যে অনেক নেতা আছে, রাইট? তো আপনার আর ফিরাদ হাকিমের মধ্যে মূলত এই দুজন পার্সোনালিটির মধ্যে ডিফারেন্স কি? দেখুন, ওনার পার্সোনালিটি আমি জানি না। উনি অনেক দিন ধরে রাজনীতি করছেন এবং রেসপেক্টেড লিডার আমাদের পার্টিতে। আপনাদের দুজনের পার্সোনালিটির মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স তো ওটাই আছে, উনি যেভাবে ভাবেন আমি সেভাবে ভাবি না। সেটা কি ডিফারেন্স? এই যে উনি বলছেন যে যারা মুসলমান ধর্মে, মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, তো এটাকে আমি কন্ট্রাডিক্ট করেছি। আর কি ডিফারেন্স? এবং তারপর উনি বলছেন যে কোয়ালিটি, মানে কোয়ান্টিটিকে বাড়াতে হবে, মুসলিমদের সংখ্যা বাড়াতে হবে। পরে উনি অবশ্যই এটা এক্সপ্লেন করছেন। ঠিক আছে, হ্যাঁ, আর কি ডিফারেন্স? তৃতীয়, এই দুটো তো স্টেটমেন্ট দিয়েছেন। আচ্ছা, তারপরে ওনার দীর্ঘদিন ধরে রাজনীতি করার ফলে অনেক অভিজ্ঞতা রয়েছে। পাওয়ারের কাছাকাছি কি করে থাকা যায় সেটা উনি ট্রিক্সটা জানেন, সেটা আমি জানি না। ঠিক আছে, সামহাও আমি কোথাও না কোথাও একটা তো করছি, পাওয়ারের কাছাকাছি তো থাকতে পারছি না। উনি সেইটা শিখেছেন, হি হ্যাজ লার্ন। ঠিক আছে, উনি অনেকদিন আগে থেকে পার্টিতে রয়েছেন। আপনি কি আপনার এই যে পার্সোনালিটি, সুপার কপেট, দাবাঙ্ক, এটা কি আপনি বদলাতে পারবেন রাতারাতি? ফ্ল্যাটারি পারেন আপনি? আমি অলরেডি বদলে ফেলেছি। আচ্ছা, আপনি ফ্ল্যাটারি করছেন? আমি একদমই বদলে ফেলেছি। এই যে আমি এখন পরে আছি, ব্লেজার পরে আছি, স্যুট পরে আছি, বা যাই করি, আমি যখন এমএলএ হয়ে যাচ্ছি ওখানে, তখন আমি একদম খুব কমন লোকের মতো ড্রেস করি, খাটিয়ে বসি, মাটিতে বসি। ওটা আলাদা জিনিস। আমার প্রশ্ন ছিল ফ্ল্যাটারি করতে পারছেন? না, ফ্ল্যাটারি একটু কাঁধটা ঝুঁকিয়ে নেত্রীর সামনে, তার সামনে গিয়ে একটু হাতটা এই যে ধরা, ফ্ল্যাটারি করে কি মনে হয় কিছু হবে? আমার মনে হয় কাজ দিয়ে বিচার করা। আপনি তো বললেন যে পাওয়ারের কাছাকাছি থাকা ট্রিক্স আপনার জানা নেই, তার মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাটারি। সেটা মে নট বি কারেক্ট, ফ্ল্যাটারিং তো নয়। আমাদের যে নেত্রী আর কি, তিনি খুব পপুলার নেত্রী। আপনি জানেন যে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ইন্ডিয়াতেও খুব পপুলার। আমার মনে হয় যে ওনার মতো পপুলার লিডার ভারতবর্ষে আর আছে, এই যে মোস্ট পপুলার লিডার। তারপরে দীর্ঘদিন ধরে উনি আন্দোলন করেছেন, আন্দোলনের মধ্য থেকে বেরিয়ে এসেছেন। উনি হঠাৎ করে কিন্তু কোনোদিন পাওয়ারে আসেননি। অনেক ধরে অনেক ত্যাগ আছে, অনেক তিতিক্ষা আছে, অনেক মার খেয়েছেন, অনেক আন্দোলন করেছেন, কিন্তু আপনি তার কাছে পৌঁছতে পারছেন না। আপনার সংবাদ, আপনি বললেন যে দীর্ঘ 1-1.5 বছর হয়ে গেছে, দেখা করতে পারছেন না আপনার। সুতরাং আপনাকে পাওয়ার ব্লকের মধ্যেখানে যারা আছে তাদের সাথে ফ্ল্যাটারি করে ওনার কাছে পৌঁছতে হবে আপনার বক্তব্য রাখার জন্য। সেটা আমি করতে পারবো না। 1-to-1 আমার সঙ্গে দেখা হয়নি, ধরুন 2.5 বছর মতো হয়ে গেছে। 1-to-1 আগেও দেখা হতো না খুব বেশি, কিন্তু এবং ফ্রিকোয়েন্টলি কথা হতো। সেটা দারুণ ব্যাপার হচ্ছে, ওনাকে সেই সময় আপনি দেখেছিলেন 2000 সালে প্রথমবার, যখন আপনারই অফিসের বাইরে উনি ধর্ণা দিতে এসেছিলেন, যখন ওনার কাছে কোনো এমএলএ ছিল না পশ্চিমবঙ্গে। কি দারুণ সম্পর্ক আপনার ওনার সাথে। না, এমএলএ ছিল, মনে পড়ে সেই দিনটা? তো অর্জুন সিং এমএলএ ছিলেন, যে 2000 সালে, মানে মানে 2000 সালের অর্জুন সিংকেই আমি আবার অ্যারেস্ট করেছিলাম। 91 দিন উনি জেলেও ছিলেন, চার্জশিটও হয়েছে ওনার নামে। সাবসিকুয়েন্টলি যেটা হয়েছে যে ওটা প্রমাণ হয়নি, অনেকগুলো উইটনেস আসেনি। আমি অর্জুন সিং এর ব্যাপারে কিংবা যাদেরকে আপনি অ্যারেস্ট করেছেন অনেক লম্বা লিস্ট আছে, আসবো। কিন্তু আমি জানতে চাই সেই মমতা ব্যানার্জি, যাকে অ্যাজ এ পুলিশ অফিসার, এবং তখন আপনি ইয়াং ছিলেন, 20 বছর পিছিয়ে যাওয়া যায়, 24 বছর পিছিয়ে যাওয়া যায়, আপনি এখনো হ্যান্ডসাম, কিন্তু তখন আরো সুদর্শন ছিলেন। সেই সমস্ত ছবি আমি দেখেছি। আপনি বসে আছেন আপনার রুমে, আর মমতা ব্যানার্জি এসছেন আপনার রুমের বাইরে, তার পার্টির কর্মীদের নিয়ে ধর্ণা দিচ্ছে। কেমন ছিল সেই সমস্ত দিন, আর কেমন ছিলেন উনি? ডেফিনেটলি, মানে উনি, আমি বললাম না, খুব ফায়ার ব্র্যান্ড লোকে অনেকে বলতো আগে, এখনো উনি ফায়ার ব্র্যান্ডই রয়েছেন। ফায়ার ব্র্যান্ড খুব, মানে যেটাকে প্রোটেস্ট করবেন, যেটাকে উনি মন থেকে মানেন যে এটা ঠিক, এটাকে নিয়ে উনি সোচ্চার হবে না। মানে কি হবে না হবে, কে কবে দেখা হলো ওনার সাথে? আমার সঙ্গে ওই সময় দেখা হয়েছে,
মানে ডাইরেক্টলি একবার দেখা টাকা হয়েছে ওই রকম সময়। পরে আবার বিধাননগরে একটা মিউনিসিপ্যাল ইলেকশন ছিল, সেখানে 11 টাই আপ হয়ে গেছিল ইন বিটুইন আর কি সিপিএম আর এদের মধ্যে যে জোট ছিল এদের, তার মধ্যে। আর কবিরকে উনি চিনতে পারলেন কবে? এটা একটা ট্যালেন্ট। চিনেন তখন থেকেই, যখন থেকে আপনি সিপিএম নেতাদের হাত করা পড়াতে শুরু করলেন? অনেক সিপিএম নেতাকে ধরেছি, অনেক তৃণমূল নেতাকে ধরেছি। কারণ এই যে অর্জুন সিংয়ের নাম বললাম, উনি তো সিপিএমেরই তৃণমূলেরই এমএলএ ছিলেন তখন। তারপরে আবতার সিংকে ধরেছিলাম। আবতার সিং হচ্ছে জ্যোতির্ময়ী শিকদার যে এমপি, তখনকার সিটিং এমপি কৃষ্ণনগরের, সে তার হাজব্যান্ড, এবং তিনি ফেমাস একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন একটা অ্যাথলিট। মানে জ্যোতির্ময়ী শিকদারের কোচ ছিলেন, পরে ওনাকে বিয়ে করেন। আবতার সিংকেও ধরেছি এবং অনেক। হুমায়ুন, আপনি যে ফ্রিডমটা অ্যাজ এ সিনিয়র আইপিএস অফিসার হয়ে পেয়েছিলেন যখন সিপিএম এর রুলে, যখন আপনি সিপিএম এর বড় নেতাদের একের পর এক গ্রেফতার করছেন, বন্দুক চালাচ্ছেন, এবং রীতিমতো সিপিএম পার্টি আপনাকে ভয় পাচ্ছে, কিন্তু ট্রান্সফার করেও আপনাকে বার করে দিতে পারছে না, সেই ফ্রিডমটা কি এই সরকারের, টিএমসি সরকারের সময়, আপনি যদি এই সময় পুলিশ অফিসার থাকতেন, সেইভাবে টিএমসির কর্মীদের গ্রেফতার করে বেরিয়ে যেতে পারতেন না? না, আমি করেছি। আমি যখন মুর্শিদাবাদের এসপি, তখন তো টিএমসি গভর্নমেন্ট এসে গেছে, বর্ধমানের এসপি যখন। কবির, আপনি সুপার কপ হয়েছিলেন কারণ একটা লিবারেল গভর্নমেন্ট ছিল। আমি শুধু লিবারেল গভর্নমেন্ট বলবো না, একটা লিবারেল পলিটিক্যাল এনভায়রনমেন্ট ছিল, যেখানে বামপন্থী হোক, কংগ্রেস সরকার হোক, সেই সময়ে বিউরোক্রেসি কিংবা পুলিশের মাথা কেটে কাজ করতো না। কিন্তু এখন আপনার মতো কোনো পুলিশ অফিসার যদি টিএমসির নেতাদের হাতকড়ি পড়ায়, তাহলে কি সে কাজে টিকতে পারবে? এটা বিজেপির জন্য প্রযোজ্য, যে স্টেটে বিজেপি আছে। আমার মনে হয় পলিটিক্যাল ক্লাইমেটটা বদলে গেছে। না, পলিটিক্যাল ক্লাইমেট ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। এদের যে ইডিওলজি লেফট ফ্রন্টের সঙ্গে তৃণমূলেরটা মেলে না। যখন পুলিশে চাকরি করতাম, আমি খুব একটা নেতাদের সঙ্গে কমিউনিকেট করতাম না, নেতা নেত্রীদের সঙ্গে কমিউনিকেট করতাম না, যে জন্য আমাকে সবসময় ওরা একটা যারা আছে কেউ কিছু হয়তো বলতেও চাইতো, সেটা খুব একটা কেউ বলতে পারতো না ফ্রিলি। এবং আমি আমার এটাকে, ফ্রিডমটাকে আমি, সেই ফ্রিডমটা কোনো পুলিশ অফিসার এখন পেতে পারে? সেটা আমি এতটা বলতে পারবো না, কিন্তু তার উপরে ডিপেন্ড করছে। আপনার কলিগসরা এখনো কাজ করছে, তারা কি সেই ফ্রিডমটা পায়? আজকে আপনি যদি, যারা নিতে চায় তারা আজকে যদি আপনি সার্ভিসে থাকতেন, আমি যদি নিজে থেকে আপনাকে জ্ঞান করতে থাকি, এটা করে দিন, ওটা করে দিন, মানে ফেভার চাইলে সেটা করা যায়, চাইলে তখন এটা করা যায় না। যদি ফেভার না চান তাহলে করা যায়। আমি মুর্শিদাবাদে যদি আজও যান, মুর্শিদাবাদে দেখবেন আমি দুর্দান্ত কাজ করছিলাম। আমি যখন এক্সপেক্ট করছিলাম যে আমি আরও একটু ভালো ডিস্ট্রিক্ট পাবো, তখন আমাকে ওসিডব্লিউ হয়ে গেলাম আমি। তো সেটা তো ভুল রিপোর্টিংয়ের কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপরে কোনোদিন ক্ষুব্ধ এরকম কোনোদিন শুনিনি, কিন্তু রিপোর্টিং যেটা হয়েছিল সে সময়, সেটা ডেফিনেটলি কিছু রং রিপোর্টিং হয়েছে। যেন আমাকে বলছে, যেমন তখন একটা আমার পারসেপশন তৈরি হয়েছিল যে আমি বোধহয় অধীর চৌধুরীর সঙ্গে একটা লিঙ্ক আপ আছে আমার। কিন্তু আমি, বিলিভ মি, আমি অধীর চৌধুরীর সঙ্গে আজ পর্যন্ত কোনোদিন কথা বলিনি। উনি একবার ফোন করেছিলেন, একটা আশাবরী অ্যাপার্টমেন্টে 3টে মার্ডার হয়ে যায়, 3টে মহিলা মার্ডার হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে উনি আমাকে ফোন করেছিলেন। আমি তখন তাকে একটাই উত্তর দিয়েছিলাম যে এটা আমার জব, এবং আমি আমার কাজটা জানি, আপনাকে এটা নিয়ে গাইড করতে হবে না। বলে তাহলে আমরা আন্দোলনে নামবো যদি 7 দিনের মধ্যে না হয়। আমি সেটা আপনি যা ইচ্ছা করুন, আমি টাইম ফ্রেমের মধ্যে বলতে পারবো না, বাট আই উইল ডিটেক্ট দ্য কেস এবং আসামিকে অ্যারেস্ট করবো। আর জ্যোতি বসু কেন ফোন করেছিলেন? হ্যাঁ, জ্যোতিবাবু ফোন করেছিলেন, আমি যে সল্টলেক স্টেডিয়াম রেড করে দিয়েছিলাম, উনি জয়কৃষ্ণ ঘোষ বলে ওনার একজন ছিলেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। উনি ফোনটা প্রথমে করেন, করে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলবেন।
তো আমি তখন অনেক জুনিয়র র্যাঙ্কে চাকরি করি, হাওড়াতে ছিলাম, হাওড়া থেকে গিয়ে আমি সল্টলেক স্টেডিয়াম রেড করেছিলাম। তো উনি আমাকে জানতে চাইলেন যে আপনি কি সুভাষবাবুর ঘরের মধ্যে ঢুকেছিলেন, মানে যে অফিসটা ঢুকেছিলেন? আমি বলছি না স্যার, আমি ওখানে ঢুকিনি। ওনার পাশে যে ডরমেটরি ছিল, ওনার ঘরের পাশে পাশে ডরমেটরি ছিল, বেশ কয়েকটা জায়গাতে ঢুকেছি, কিন্তু ওনার ঘরে আমি ঢুকিনি। ওখান থেকে আমি আসামিগুলোকে ধরেছি এবং একটা ভিআইপি শ্যুটে পলাশ দাস বলে একটা আসামি ছিল, যে আসামিটা আবার মার্ডার হয়ে যায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হলে, যেদিন শপথ দিচ্ছেন সেই 20 তারিখে, 20 মে 2011 সালে ও মার্ডার হয়ে যায়। ও দুর্ধর্ষ ক্রিমিনাল ছিল। সেটা হাওড়া এবং উত্তর 24 পরগনা জেলা জুড়ে, মানে বালি থেকে দক্ষিণেশ্বর হয়ে একদম হাসনাবাদ পর্যন্ত। আর আপনি মনে করেন সুভাষ চক্রবর্তী ক্রিমিনালাইজ পলিটিশিয়ান ছিলেন? নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি, আমি তো প্রমাণ পেয়েছি তার জন্য। আর বেঁচে থাকলে আপনি এই কথাটা এত এমফ্যাটিক্যালি বলতে পারতেন? আজকে যদি সুভাষ চক্রবর্তী বেঁচে থাকতেন, আপনি ডিউটিতে থাকতেন, সার্ভিসে থাকতেন, আর সিপিএম গভর্নমেন্ট থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে উনি ক্রিমিনালাইজ পলিটিশিয়ান? মন্ত্রীকে অ্যাকিউজ করে বলা খুব ডিফিকাল্ট, বাট পলিটিক্সে যখন আছি তো বলতেই পারছি, আমি তো বলে দিলাম। কারণ হাতকাটা দিলীপকে যখন আমি তাকে হরিপাল থেকে ধরি, ষষ্ঠীদুলের বাড়ি থেকে, তো সেই ষষ্ঠীদুলের বাড়িতে উনার এতেই তো বিহেস্টেই উনি ওখানে গিয়ে লুকিয়েছিল আর কি। আপনার পার্টিতে ক্রিমিনালাইজ পলিটিশিয়ান নেই? ডেফিনেটলি আছে। তাহলে পাকে পড়লেন কেন? এটাই আমার প্রথম প্রশ্ন। সে তো তার ইন্ডিভিজুয়াল, এক একটা মানুষ। পলিটিক্স মানেই ক্রিমিনালাইজেশন মানে নট এট অল। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেন না যে ক্রিমিনালদের নিয়ে পলিটিক্স করো, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেন না, কিন্তু ক্রিমিনালাইজ করছে যে নিজের সুবিধার জন্য কিছু কিছু লিডার। ডেফিনেটলি কয়েকজন তো আছেই, তাদেরকে আমি জানি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু নেম দেম, বাট ক্রিমিনাল পলিটিক্সটা করে, দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু সেটা তার ক্যাপাসিটি, নিজস্ব ক্যাপাসিটি। এটা পার্টির কোনদিন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পার্টির এটা নয় সিদ্ধান্ত। আপনি যখন একটা বিয়ে বাড়িতে খেতে যান কিংবা পরিচিতদের সাথে আলাপ হয়, তখন আপনাকে শুনতে হয় যে আপনার পার্টি করাপ্ট, এ ঘুষ নিয়েছে, কিছু কিছু তো খবর নিশ্চয়ই পাই আমিও, বলে তো নিশ্চয়ই লোকে। তখন খারাপ লাগে না? একটু এমব্রাসিং লাগে। একজন উচ্চপদস্থ, এবং শুধু উচ্চপদস্থ নয়, আপনি খুব মরালি আপরাইট পুলিশ অফিসার ছিলেন। হ্যাঁ, আমি আপনি কোনোদিন ঘুষ নেননি? অনেস্টি, ইন্টিগ্রিটিটা একটা মেনটেন করেছেন। আপনি কোনোদিন ঘুষ নেননি? নাই। হ্যাঁ, এবার সেই রকম জায়গা থেকে পলিটিক্সে এসে যখন বিয়ে বাড়িতে শুনতে হয় যে ভাই তোমার পার্টি তো, লোকেরা আমাকে এতটা বলে না, কিন্তু আমি, আপনি যেখানকার আমি বিধায়ক, সেখানে খুঁজলেই জানতে পারবেন আমি একই অনেস্টি ইন্টিগ্রিটি মেনটেন করি। কিন্তু সাধারণ লোকে যারা আছে তাদের আমাদের সঙ্গে ভালো, খুব কর্ডিয়াল রিলেশন আছে, থাকলেও আমাকে সরাসরি কেউ বলে না, যেহেতু ওরা আমার সম্বন্ধে জানে ডাইরেক্টলি বা আমাকে ইনডাইরেক্টলি কোনদিন বলে না যে তোমার পার্টি এটা করছে ওটা করছে। খুব ক্লোজ দু একজন হয়তো বলে যে এই লোকটা এরকম করছে, ওই লোকটা এরকম করছে, ছেড়ে দাও, ওটা ওর চয়েস, এটা আমার দেখার দায়িত্ব নয়। দায়িত্ব যাদের তারা দেখুক। দুর্নীতি যে কোনো লেভেলে, বিজেপিতে দুর্নীতি অন্য লেভেলে, অন্য পার্টিতে দুর্নীতি আছে বিজেপি। আমার কথা হচ্ছে দুর্নীতি ছাড়া একটা পলিটিক্যাল আমাদের কিছু লোক দুর্নীতিতে আছে, ওদের তো বেশিরভাগ লোকগুলো দুর্নীতি। পলিটিক্যাল পার্টি টাকা ছাড়া চলে না, টাকা দুর্নীতি ছাড়া আসে না। ইন্ডিয়ান পলিটিক্স কি কখনো দুর্নীতি ছাড়া চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। যে ইলেকট্রাল বন্ড যদি এখানে যদি কিছু সংশোধন আনা যায়, যে ইলেকট্রাল বন্ড, সেখানে আপনার পার্টি অনেক টাকা নিয়েছে, না? সেটা আমি বলছি যে ইলেকট্রাল বন্ডটা যদি ট্রান্সপারেন্টলি করা যায়, তাহলে সেভাবে টাকা আসতে পারে এবং সেটা ট্রান্সপারেন্ট, সবাই দেখতে পাবে, জানতে পারবে। এটাকে যদি আপনি হাইড অ্যান্ড সিক গেমটা খেলেন, যে ইলেকট্রাল বন্ড বিক্রি করে আমি কত টাকা পেয়েছি বা কে কাকে দিয়েছে না দিয়েছে, এটা জানতে পারবে না। এখন সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পর আমরা জানতে পারছি যে এই টাকা পেয়েছে, এই টাকা। এটা যদি ট্রান্সপারেন্টলি করা যেত তাহলে এটাকে কেউ ব্লেম করতো না, তাহলে বলবে যে হ্যাঁ, এটাও তো সবাই বিশ্বাস করে যে একটা ডায়াস তৈরি করতে গেলে, একটা মাইক বাড়তে গেলে, কিছু লোক আসলে, কিছু লোক গাড়ি করে আনতে গেলে টাকা দরকার।
হুমায়ুন, ফিরে আসা যাক আপনার পরিচয় মমতা ব্যানার্জির সাথে। এই কাহিনীটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, কারণ তখন আপনি যুবক আইপিএস অফিসার ছিলেন বৌদ্ধ ভবনে। ইনফ্যাক্ট একের পর এক সিপিএম নেতাদের ধরছেন, জেলে পুরছেন। সিপিএম সরকার আপনার বিরুদ্ধে ক্ষুব্ধ, মমতা খুঁজে পাচ্ছে এমন একজন অফিসারকে যিনি উনি পাওয়ারে এলে পার্টিতে নেবেন। সেই সম্পর্কগুলোর কিছু ঘটনা বলুন, মানে সেই সময়কার কিছু ঘটনা বলুন, ওনার সাথে আপনার পরিচিতি। আমার সঙ্গে তো ওনার বললাম যে আমি ওনাকে দেখেছি, উনিও আমাকে দেখেছেন, নাম থেকে নিশ্চয়ই চিনতেন। কারণ যখন আমি এই হাত কাটা দিলীপকে ধরলাম, কিংবা তারও আগে যখন সল্টলেক স্টেডিয়াম রেড করলাম, তো ডেফিনেটলি উনি আমার নামের সঙ্গে পরিচিত হয়েছিলেন। কারণ তখন দিনের পর দিন আমার ওই আনন্দবাজার বলুন, বর্তমান বলুন, সব ফার্স্ট পেজে অনেকদিন ধরে নিউজ চলছিল, কন্টিনিউয়াসলি 7 দিন 8 দিন ধরে নিউজ চলছিল, কুইজ হচ্ছিল, বিভিন্ন জায়গাতে টিভিতে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল। তো ডেফিনেটলি উনি জানতেন, চিনেছেন। তো ওনার সঙ্গে আলাপ বলতে সেভাবে আমার খুব বেশি আলাপ ছিল না। আমি যখন বর্ধমানের এসপি, তখন উনি জামুরিয়াতে একটা লোক মার্ডার হয়ে যায়, রবিন কাজী বলে মনে আছে, সেই সময় উনি একটা মিছিল করেন। মিছিল করতে করতে অনেক এগিয়ে আসছেন হুড় করে। আমি প্রচুর লোক হয়েছে তখন, প্রায় 12-14 হাজার কি আরো বেশি হবে লোক, পুরো রাস্তা ভরে গেছে। তো ওখানে একটা ল অর্ডার সিচুয়েশন তৈরি হবে এরকম একটা আমার মনে হচ্ছিল সবসময়। কারণ সিপিএম যে কোনো সময় ইট পাটকেল মেরে এটাকে ছত্রভঙ্গ করবে, মানে সিপিএম যে স্ট্র্যাটেজি ছিল যে কোনো সময় অ্যাটাক করে দেবে। তো আমি পার্সোনালি আমি প্রেজেন্ট ছিলাম। তো আমি মিছিল একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়েছিলাম। তখন ওখানে মিস্টার মুকুল রায় ছিলেন ওই দিন মিছিলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন যে এটা হুমায়ুন কবির, এসপি বর্ধমান। মুকুল রায় আপনাকে আলাপ করে তখন আমি নমস্কার করলাম, উনিও নমস্কার করে উনি বললেন যে আমাদের পক্ষে ইলেকশন করতে হবে না আপনাকে, আপনি নিরপেক্ষভাবে ইলেকশনটা করান, এটা আমরা চাইছি। বাস এই একটা দুটো কথা বলে উনি আবার মিছিলটা কন্টিনিউ করে হনন করে হাঁটতে হাঁটতে, উনি যে স্পিডে হাঁটেন আর কি, হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলেন। এখন কি টিএমসি নিরপেক্ষভাবে ইলেকশন করায় পশ্চিমবঙ্গে? ইলেকশনটা নিরপেক্ষভাবে করায়। এখন ইন্ডিভিজুয়ালি কোনো ক্যান্ডিডেট বা কেউ হয়তো পঞ্চায়েত ইলেকশনে বা অন্য, এখানে তো লোকসভা বিধানসভাতে তো ম্যানিপুলেট করার স্কোপ নেই। এবার রইল পঞ্চায়েত ইলেকশন। পঞ্চায়েত ইলেকশনে ইন্ডিভিজুয়ালি কোনো নেতা, যেমন আমি যদি ডেবরা গিয়ে খোঁজ নেন, আমি বিজেপিকেও বলেছি, সিপিএমকেও বলেছি, যদি আপনাদের কেউ নমিনেশন জমা দিতে না দেয় তাহলে আমাকে এসে বলবেন, আমি আপনাকে অ্যাসিস্ট করবো। কেউ যদি ভোট দিতে বাধা দেয় আমাকে বলবেন, আমি আপনাকে। সব থেকে বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গে এটা যে তারা নিরপেক্ষ ইলেকশন পাচ্ছে না। এটা ঠিক নয়, তাদের ভোটারদের আসতে দেওয়া হয় না। এটা একটা, এটা সিপিএম এর সময় হতো। সিপিএম এর সময় ভোটার কার্ড সব নিয়ে নিত, সবাইকে ভয় দেখাতো, বাড়িতে গিয়ে থান কাপড় দিয়ে আসতো যে এটা যদি তুমি ভোট দিতে যাও তাহলে তোমার স্ত্রীকে থান কাপড় দিয়ে গেলাম, এটা পড়বে পরের দিন থেকে। সিপিএম এই র্যাগিংটা করতো। এখানে কিন্তু সেইভাবে কিন্তু এটা হয় না। হ্যাঁ, এই র্যাগিংটা সিপিএম করতো, কিন্তু এরা আমাদের দল কিন্তু করে না। আমি নিজে দেখেছি অনেকগুলো জায়গাতে, আমি ঘুরেছি 21-এর ইলেকশনের সময়। আমি আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছাড়াও অনেক জায়গাতে গেছি, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আমি এইভাবে দেখিনি অ্যাগ্রেসিভলি, যেভাবে সিপিএম যেভাবে ক্ষমতা ধরে রেখেছে দীর্ঘদিন ধরে। মানুষের প্রতি একটা স্পন্টেনিয়াস ভালোবাসা আছে। আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা স্পন্টেনিয়াস ভালোবাসা আছে। হুমায়ুন, পুলিশের টেনিয়ারে যখন আপনি আইপিএস অফিসার ছিলেন, অনেকবার আপনি পানিশমেন্ট পোস্টিং পেয়েছেন। ভালো কাজ করেছেন বলে আপনাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে যেখানে কাজ করার কিছু ছিল না। হয়েছে? নিশ্চয়ই হয়েছে, সিপিএম এর সময় হয়েছে। যেমন এমপি যে জ্যোতির্ময়ী শিকদার ছিলেন, কৃষ্ণনগরের এমপি, তার হাজবেন্ড আফতার সিং। সেই আফতার সিংকে আমি ধরলাম ওয়ার্কিং একটা হোটেল থেকে। তো সেই যে হোটেলটা ওনার নিজের হোটেল, সেখানে স্লিজ র্যাকেট চলতো, সেখান থেকে আমি তাকে ধরলাম। ধরার পর স্লিজ র্যাকেট মানে মেয়েদের র্যাকেট? হ্যাঁ, যেটা স্লিজ র্যাকেট বলে, যেটা ওইটাই আর কি, পুরোপুরি কারবারটা হচ্ছিল। তো ধরলাম, তখন তো কিছু করতে পারছে না, কারণ তখন যদি আমাকে বদলি করে তাহলে গভর্নমেন্টের একটু মুখ পড়বে। আচ্ছা, তো আমি হাত কাটা দিলীপকে ধরলাম হরিপাল থেকে, রাত্রিবেলা রেড করে ওকে ধরলাম। হাত কাটা দিলীপ খুব পলিটিক্যালি খুব পাওয়ারফুল ছিল। ও আমাকে বলছে যে আপনার এখনো বদলি হয়। ধরা পড়ার পর যে ফার্স্ট কথাটা বললো যে আপনার বদলির জন্য আমি ওয়েট করছিলাম, আমি এখানে লুকিয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে সপ্তাহখানেকের মধ্যে আপনার বদলিটা হবে, তার আগে আপনি আমাকে ধরে ফেললেন, তো আমাকে কি মেরে দেবেন? আমি বলছি না, মারবো না। তারপর তাকে অনেক কিছু ইন্টারোগেশন করলাম যে তোমার আর্মসগুলো দাও, তুমি কিভাবে লুকিয়েছিলে, কোথায় কোথায় পালিয়েছিলে। আমি রিকনস্ট্রাকশন করার চেষ্টা করছিলাম। তারপর আমি যখন গুলি করে মেরেছিলাম সেই লোকগুলো, তখন তো আমি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লিকার ছিলাম। আমি তোমাকে লিকার কেউ জোর করে খাইয়েছিল? তোমাকে মদ খাইয়েছিল কেউ জোর করে? বলে না, তা খায়নি, আমি নিজেই খেয়েছি। কিন্তু আমার
গার্লফ্রেন্ডকে অপমান করছি ডায়াসে উঠে, এটা আমার কাছে সহ্য হচ্ছে না। এবং আমাকে বললো যে এই নুলোটা আবার কোত্থেকে এলো। নুলো মানে ওর একটা হাত তো কাটা ছিল, সেই জন্য। তো আমাকে খুব খারাপ কথা বলেছে, তখন আমার খুব মাথায় রক্ত চড়ে গেল। তো তখন আমি পানিশমেন্ট পোস্টিং, তারপরের দিনই আমার বদলি হলো। আপনার? হ্যাঁ, মানে আমি এসডিপিও ছিলাম, সল্টলেক ছিলাম, বিধাননগর। সেখান থেকে আমাকে আইবিতে করে দিত। তো বলে যে লেট হিম কুল দাই। আর কোন মন্ত্রীর ক্লোজ ছিলেন সেই সময়? কোন সিপিএম? আমি কোনোদিনই কোনো হাত কাটা দিলেন? হাত কাটা দিদি সুভাষবাবু। আচ্ছা, সুভাষবাবু ক্লোজ ছিলেন। তার মানে সুভাষবাবু আপনার বদলি করালেন? নিশ্চয়ই পার্টি লেভেলে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না, বাট আর বদলি হলেন কোথায়? হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে গেলেন? আইবিতে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। সেখানে কি করতেন সারাদিন? বসে থাকতাম, ফাইল নিয়ে ওই আর কি ছটফট করতেন? কারণ আপনি খুব ডেফিনেটলি অ্যাগ্রেসিভ পুলিশ নেতা ছিলেন। ডেফিনেটলি। মানে আমি সরি, তারপরে পুলিশ ওখান অফিসার থেকে আমাকে বার করে নিয়ে আসলেন রাজীব কুমার, এই যে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক অফিসার, জেম। আর ঠিক সেটাই হলো পলিটিক্সে এসে আপনি ইলেকশন জিতলেন, মন্ত্রিত্ব পেলেন, পলিটিক্যাল চক্রান্তে পড়লেন এবং তারপরে আপনাকে মন্ত্রিত্ব খোয়াতে হলো গত বছর। এখন আপনি একা, গত বছর না, 22 আগস্ট 2022 2 বছর হয়ে গেল। প্রায় 2.5 বছর। পলিটিক্সে এটা আরো অনেক বেশি বেদনাদায়ক, কারণ এখানে ইলেকশন 5 বছরে একবার হয়। এই যে 2 বছর চলে গেল আপনার জীবন থেকে, 2.5 বছর, এখন 2.5 বছর চলে গেল, এটা তো আর ফেরত পাবে না। পুলিশে এরকম হয় না বোধহয়। বাট আমি যেভাবেই হোক কিছু না কিছু একটা ভুল মেসেজ তো ডেফিনেটলি গেছে, তাতে আমার কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু স্টিল আমি এখনো চাইছি যে আমি আরেকটু বড় স্পেসে একটু বেশি কাজ করতে চাই। ঠিক কি পোস্ট হবে কি হবে না আমি জানি না, আমি মানুষের জন্য আরেকটু বেশি কাজ করতে চাই। তো এটা আমি চিফ মিনিস্টারকে যদি আমি একা একা কোথাও পাই বা উনি যদি সুযোগ দেন, আমি নিশ্চিতভাবে তার কাছে গিয়ে বলবো যে আমাকে কাজের একটা সুযোগ আরও করে দিন আপনি, আমি যাতে কাজ করতে পারি অনেকটা এরিয়া জুড়ে। কারণ আমি বহু জেলায় পোস্টেড ছিলাম, প্রায় আমি 13-14টা জেলায় পোস্টিং পেয়েছি, এবং বহু মানুষ আমাকে চেনে, বহু মানুষ আমি চেনে এবং কানেক্টেড, এখনও আমি কানেক্টেড। তারা বারবার আমাকে বলে, পোক করে যে আপনি কেন এরকম করছেন, এই কী হচ্ছে আপনার সঙ্গে, হোয়াটস রং। তো আমি সেটাই বলতে চাইবো আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে, যে আমাকে সুযোগ করে দিন কাজ করার, এটা আমি নিশ্চিতভাবে চাইবো। আগামী বছর অ্যাসেম্বলি ইলেকশনে যদি টিএমসি আপনাকে টিকিট না দেয়, তাহলে কোন পার্টিকে আপনি অ্যাপ্রোচ করবেন টিকিটের জন্য? না, আমি কোনো পার্টিকে অ্যাপ্রোচ করবো না। নির্দলীয় হয়ে দাঁড়াবেন? না, পলিটিক্স থেকে সরবো না, এটুকু বলতে পারি। নির্দলীয় হয়ে দাঁড়াবেন, পলিটিক্স থেকে না সরা মানে হয় আপনি কোনো পার্টি টিকিট ওইভাবে ভাবিনি, আমাকে টিকিট দেবে না তারপরে আমি কি করব না করব এইভাবে আমি কিন্তু এখনো পর্যন্ত ভাবিনি। হাতে সময় কম, কারণ 2025 সাল পুরো আছে। আই এম স্টিল ভেরি হোপফুল যে আমি কাজের সুযোগ পাবো এবং আমার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে। মানে আমাকে আবার যেরকম আগে উনি ভালোবাসতেন সেভাবে ভালোবাসবেন, এখনো হয়তো ভালোবাসেন, হয়তো কোনো কম্পালশন আছে, ওনার কোনো কিছু চাইছেন, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু ডেফিনেটলি আমি এখনো ওইরকমভাবে কিছু ভাবিনি। আপনি পরিস্থিতি অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব।
আপনি দুদিন আগে যেভাবে নিজেকে লিবারেল মুসলিম নেতা করে প্রজেক্ট করার চেষ্টা করেছেন, সেটা আমার মনে হয় কোথাও না কোথাও পার্টির ওপর মহলে তারাও সেটা চাইছে। তারা একটা মুসলিম ফেস চায়, যেটা যে একটা টল মুসলিম ফেস কিন্তু লিবারেল। আমি লিবারেল লিডার, কিন্তু লিবারেল মুসলিম লিডারতে আমার আপত্তি আছে। আমার কাছে আলাদা করে মুসলিম, হিন্দু, আদিবাসী, শিডিউল কাস্ট এটা কোনো রাখে না, অর্থই রাখে না, অর্থহীন। যদি আপনার পার্টি কনজারভেটিভ মুসলিম ফিরহাদ হাকিমের যে ধরনের স্টেটমেন্ট দিয়েছেন সেটা কনজারভেটিভ মুসলিম লিডারের স্টেটমেন্ট, এটাকে যদি নিউট্রালাইজ তাড়াতাড়ি না করে তাহলে হিন্দু ভোট খুব তাড়াতাড়ি কনসলিডেট করবে বেঙ্গলে বিজেপির ফেভারে। কারণ লিবারেল হিন্দুরা যারা টিএমসিকে ভোট দেয়, বিজেপিকে দেয় না, তারা এই ধরনের স্টেটমেন্ট, যে ধরনের স্টেটমেন্ট ফিরহাদ হাকিম দিয়েছেন, তাতে বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে। না, আমি কিন্তু ফিরহাদ হাকিমকে কনজারভেটিভ লিডার হিসেবে মনে করি না। উনি খুব রেসপেক্টেড লিডার, ভালো কথা বলেন, কাজ করেন, খুব ভালো মানুষকে যথেষ্ট হেল্প করেন। আপনার উত্তর থেকে এটা আমি বুঝতে পারছি যে আপনি একদম পলিটিক্সের ধাঁচায় নিজেকে। উনি কিন্তু একটা চেতলাতে যে দুর্গাপূজা হয় সেটা উনি করেন, এবং উনার কাছে আমি দেখেছি যে হিন্দু এবং মুসলিম সবাই যায়, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, বড় লোক, গরিব লোক, সবাই যায়। এবং উনি হয়তো কিভাবে কেন বলেছেন, কি বলেছেন এবং ঠিক ডিটেলসটা আরও মধ্যে বলতে চেয়েছেন। পরে যেটা শুনলাম যে উনি বলতে চেয়েছেন যে আমি বলেছি যে শিক্ষায় উন্নত হোক, শিক্ষায় 1 নম্বর হোক, মানে শ্রেষ্ঠ আসন পাক, এরকম ধরনের কিছু বলেছেন। তো আই ডোন্ট নো, আমি উনাকে কিন্তু ব্যক্তিগতভাবে কনজারভেটিভ লিডার মনে করি না। তৃণমূলের সব থেকে বড় কারণ সাধারণ মানুষের কাছে ছবি, পার্টির ছবি খারাপ হওয়ার দুটো কারণ কি? ডেফিনেটলি আমি বলবো যে আমাদের যে কিছু লোকের মধ্যে দুর্নীতি আছে, সেটা একটা কারণ। তোলাবাজি, দুর্নীতি, মানে সব মিলিয়ে দুর্নীতি এটা একটা কারণ, একটা সেকশন, একটা অংশ করে, কিন্তু এটা ডেফিনেটলি একটা এটা। আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় আর কি বলবো, এটাই একমাত্র আর কি আমি যেটা মনে হয় যে এটা যদি ইমপ্রুভ করা যায়, এই জায়গাটা যদি ঠিক করা যায় একটুখানি, তাহলে আমার মনে হয় আরো বেশি পপুলার হবে। এই সংখ্যা লঘু লোক যারা দুর্নীতি করেন তাদের ছাড়া পার্টি চালানো যায়? কারণ এরাই সিপিএম কে চালিয়ে এসছে, যারা আজকে আপনার পার্টিতে ঢুকে দুর্নীতি করছেন, কিন্তু এরাই টাকা তুলে পার্টিকে দেয়। না, 2011 সালে তখন তো পার্টি ক্ষমতায় এসেছে, তার আগে তো দুর্নীতি করতো না। এরাই টাকা তুলে পার্টিকে দেয়, এদের টাকাতেই পার্টি চলে। 2011 তাহলে কিভাবে হলো? জিতলেন কি করে? এত ভোটে উনি, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জিতলেন আপনি আমাকে বলুন। আবেগে। হ্যাঁ, আবেগে। আবেগে। এখনো তো মানুষকে আবেগ আছে। মানুষের যদি কোনো লিডারকে নিয়ে, একজন লিডারকে নিয়ে আবেগ থাকে, দ্যাট ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে নিয়ে আবেগ কিন্তু মানুষের কমেনি, আরো বাড়ছে বাড়ছে বাড়ছে। এত জনমুখী প্রকল্প করেছেন, প্রায় 70-72টা প্রকল্প। সুতরাং আপনি মনে করেন যে যারা দুর্নীতিগ্রস্ত নিচের লেভেলের অথবা মিড লেভেলে যারা আছেন তাদেরকে বাদ দিয়ে দিলেও পার্টি চলবে? সব লেভেলেই আছে, নিচের লেভেল খালি দোষ দেবো কেন? নিচের লেভেলের মানুষও তাদের পার্টি করছে তাদের এক্সিস্টেন্সের জন্য, বা ওদের, তাদেরকে বাদ দিলেও পার্টি চলবে? নিশ্চিতভাবে চলবে। তাদেরকে একটা কোথাও একটা করতে হবে, রোক লাগাতে হবে, মানে আটকাতে হবে যে এটা হচ্ছে তোমার লিমিট, এর বাইরে তুমি যাবে না। আপনি যখন আইপিএস অফিসার ছিলেন তখন কোনোদিন আপনার কাছে জুনিয়র পুলিশ অফিসাররা এসে বলেছে স্যার আপনার ভাগটা রেখে গেলাম? না, আমায় কেউ বলার কোনোদিন সাহস পায়নি। কি করে বিশ্বাস করি? জিজ্ঞেস করুন। রাগ করবেন না, জিজ্ঞেস করুন। রাগ করবেন না। যারা আমার কাছে কাজ করেছে তাদেরকে জিজ্ঞেস করলেই বলতে পারে। একটা কথা বলি আপনাকে, হকারদের কাছ থেকে কে টাকা নেয় অবৈধভাবে রাস্তার উপরে যে কোনো শহরে? সব জায়গাতেই পাড়ায় মস্তান দাদা এরা সব রয়েছে। সেই পাড়ার মস্তান দাদারা কিভাবে কন্টিনিউ করে যদি নিচের তলার পুলিশ অফিসাররা তাদের কাছ থেকে টাকা নেয়? কিছু না কিছু লোক তো কালেক্টেড আছে। আমি সব পুলিশ অফিসার, বহু পুলিশ অফিসারকে চিনি যারা খুবই ভীষণ অনেস্ট। অ্যাবসলিউটলি। তাহলে দেশ ভেঙে যেত, সমাজ ব্যবস্থা ভেঙে যেত যদি আপনার মতো অনেস্ট লোক না থাকতো। কিন্তু যদি নিচের পুলিশ অফিসাররা টাকা নেয়, রাজীব কুমার, আমি তাকে জানি, মানে ভীষণভাবে অনেস্ট, তার ইন্টিগ্রিটি, অনেস্টি, তার এফিসিয়েন্সি, এগুলো ভীষণভাবে আমাকে করে। যদি নিচের লেভেলের পুলিশ অফিসার টাকা না নেয় তাহলে হকাররা ওই জায়গায় থাকতে পারবে না। যদি তারা টাকা নেয় তাহলে এটা অবিশ্বাস্য যে ওপরের লেভেলে পুলিশ অফিসাররা টাকা নিচ্ছে না। না, এটা একদম লোকাল অ্যারেঞ্জমেন্ট। নিচের লেভেলে
কেউ নেয় হয়তো সেকশন অফ পুলিশ। আপনি জানতেন যখন আপনি সার্ভিসে ছিলেন যে নিচের লেভেলে পুলিশেরা টাকা কালেক্ট করে, হাফতা কালেক্ট করে? না, আপনি বলবেন না জানতেন না, না কিছু তো জানতামই, কিন্তু সবাইকে তো রাতারাতি সাসপেন্ড করে দেওয়া যায় না, সুতরাং সিস্টেমটা বদলানো যায় না। হ্যাঁ, সিস্টেমটাকে চট করে বদলে দেওয়া যায় না। কিন্তু আমি যখন যেখানে থেকেছি, এক্সটর্শন যে পুলিশ এটা করে, ডেফিনেটলি একটা ঘটনার এক্সাম্পল দিই। ওই জায়গাতে আমি দেখুন, আমি একটা কথা বলছি, আমি যখন মুর্শিদাবাদে গেলাম তখন মানে ওরা আমার কাছে কয়েকজন লোক এলো, এসে বললো, জানতোই আমাকে আগে থেকে জানতো যে আমি বর্ধমানেও কি করে এসেছি, কয়লাটাকে টোটাল বন্ধ করে দিয়েছিলাম, স্মাগলিংটাকে। তো আমি যখন মুর্শিদাবাদে গেলাম তো আমার সেই ইমেজটা একটা ক্যারি করে। আমি কোথাও জায়গায় পোস্টিং হচ্ছে, সেখানে আমি জয়েন করছি, তার আগে কিন্তু আমার সম্বন্ধে জেনে যায় লোক যে এটা এরকম ধরনের লোক। ক্রিমিনালরাও জেনে যায়, পলিটিশিয়ানরাও জেনে যায়, সাধারণ মানুষও অনেকটা যারা একটু ওয়াকিবহাল মানুষ তারা জেনে যায়। আমি যখন মুর্শিদাবাদে গেলাম তখন বলে যে এই তো গরু চালাতে দেবে না, তখন মানে স্মাগলিং করতে দেবে না, এবং গরু চালানোর জন্য আমার কাছে একটা অফার এলো যে 1 কোটি টাকা আমাকে মাসে মাসে দেবে, তার বদলে 5,000 গরু প্রত্যেক দিন বর্ডার পার করবে। তো এই যে গরু চালান, চোরা চালান, যে অফারটা কে দিল? হ্যাঁ, অফারটা কে দিল? এর মধ্যেই দিল কিছু লোক, ঠিক আছে, দালাল টালাল কিছু থাকে, এজেন্ট থাকে। তো আমি বললাম যে আমি গরু চলতে কিন্তু দেবো না, ঠিক আছে। আমাকে যে গভর্নমেন্ট থেকে মানা করে দিয়েছে তা নয়, কিন্তু আমি জানি যে গভর্নমেন্টের পলিসি হচ্ছে কাউ স্মাগলিংটা বন্ধ করতে হবে, ঠিক আছে। তারপরে আমি সবাইকে বললাম মিটিংয়ে যে ভাই গরু চলতে কিন্তু আমি দেবো না। তখন বলছে স্যার ক্রাইম বেড়ে যাবে। আমি যদি ইট ইজ নট ইউর রেসপন্সিবিলিটি, ক্রাইম যদি বেড়ে যায় আমি দেখবো, তুমিও দেখবে ডেফিনেটলি, বাট এটার জন্য ফোর ফ্রন্টে আমি থাকবো। ক্রিমিনালকে কি করে টাইট করতে হয়, জব্দ করতে হয় সেটা আমি জানি। গরু চলতে দেবো না, হেরোইন চলতে দেবো না। তো এই গরু আর হেরোইন মিলে মোর দেন 2 crore রুপিস, 125 করে প্রায় 2.5 কোটি টাকার কিছু। কিন্তু সেইটা আমি বললাম যে বর্ডারে যে গরুটা চালাবে, যে থানাগুলো আছে, যে আপনার কাছে অফার এলো 1 কোটি টাকা মাসে, 1,25,00,000 টাকা, 1,25,00,000 টাকা এলো। এবার এটা যে আপনি নিতে চাইলেন না, আপনার উপরের অফিসারও তাতে ক্ষুণ্ণ হলো? না, আমাকে কেউ কিন্তু কিছু বলেনি, এটা ঘটনা। আমাকে যারা আমার উপর লেভেলে অফিসার ছিলেন তারা না, আমাকে কিন্তু বলেনি। আমি কাউকে ব্লেম করবো না। আমাদের যে সিস্টেমের মধ্যে না, সিনিয়র অফিসারদের মধ্যে অনেক অফিসার আছেন, তারা কিন্তু খুব অনেস্ট। হ্যাঁ, তো এটা আমি দেখেছি, প্রচুর অফিসার অনেক। এখন যারা এসপি আছেন আপনি দেখুন, অনেক অফিসার খুব অনেস্ট রয়েছে। এই দেখুন, আপনি ঝাড়গ্রামে আছে অরিজিৎ সিনহা, এই পুরুলিয়াতে আছে অভিজিৎ, এই যে মিস্টার যাদব আছে এতে মুর্শিদাবাদ। আমি এটা আপনার সাথে একমত। অনেস্ট অফিসার, অনেস্ট পলিটিশিয়ান না থাকলে দেশ ভেঙে যেত, সমাজ ব্যবস্থা ভেঙে যেত, আমি এটা মানি। এর বেশিরভাগ যারা, কিন্তু এটা আমার জন্য অবিশ্বাস্য। ডিআইজি আছে, আইজি আছে, তারা বেশিরভাগগুলোই অনেস্ট। পুলিশে যারা এখন আছে, কাজ করছে আর কি, তারা বেশিরভাগগুলোই অনেস্ট। আমি বলছি আপনাকে, টেক ইট ফ্রম মি। ইন্ডিভিজুয়ালি কেউ হয়তো কেউ একটা গিফট দিয়ে গেল, একটা ঘড়ি দিয়ে গেল, 1 জানুয়ারিতে এসে একটা কেউ ব্যাগ দিয়ে গেল, ডায়েরি দিয়ে গেল, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি বলছি যে পশ্চিমবাংলা পুলিশে, আমি অন্যান্য এর কনটেক্সটে বলছি, কারণ আমি যখন ইউনাইটেড নেশনসে কাজ করেছি তখন আমাদের অনেকে মানে এই, আমি সেই গল্পে আসবো। আপনি গরু চুরির কথা বলছিলেন, সেই গরু চুরির অপরাধে জেল খেটে আসা অনুব্রত মণ্ডল আপনার বন্ধু? আমার বন্ধু লোক না, না বন্ধু নয়। আমি যখন এসপি বীরভূম ছিলাম, ও তখন আমার কাছে আসতো। একটা জিনিস আমি দেখেছি, কেষ্টদার মনটা খুব ভালো, মানুষকে হেল্প করে। এবার উনি ব্যক্তিগতভাবে পর্দার আড়ালে কি করছেন না করছেন এটা আমি জানি না, এটা নিয়ে আমি কমেন্ট করবো না। ওকে ধরেছে, কেস করেছে, জেল খেটেছে, অনেক কিছু করেছে, কিন্তু উনি ওভারঅল আমি দেখেছি মানুষটা খুব হেল্পফুল, এবং সংগঠনের দিক থেকে মোটামুটি স্ট্রং। কারণ অনেক লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, অনেক লোক ওকে একটা শ্রদ্ধার চোখে রেসপেক্ট দেখে আর কি, যে এটা করেন আর কি, যেভাবে রাজনীতি করেন। এখন উনি যেভাবে রাজনীতি করেন, সেই একই ধরনের রাজনীতি তো অনেকেই করেন না। ব্রাত্য বসু একই ধরনের রাজনীতি করবে এটা আপনি ভাবতে পারেন না। কি চন্দ্রিমা ম্যাডাম যেটা যিনি আছেন, তিনি কেষ্টমণ্ডলের মতো যে রাজনীতি নিশ্চয়ই করবেন না, তাদের নিজের স্টাইল আছে। এবার কেষ্টমণ্ডল কি কারণে অ্যারেস্ট হয়েছে সেগুলো আপনারা এখন পেপারে দেখছেন, বা কি প্রমাণ হবে না হবে সেটা আমি জানি না। বাট অ্যাজ এ হোল আমি কেষ্টমণ্ডলকে যখন বীরভূমে পেয়েছি, ভেরি অ্যামিয়েবল পার্সোনালিটি, আমার কাছে যখন আসতো এবং কোঅপারেটিভ। আমি যখন যেটা বলেছি সেটা কিন্তু কাজ করে। তখন ও কিন্তু বিরোধী দলে, তখন কিন্তু ক্ষমতায় ছিল না, তখন সিপিএম ক্ষমতায় ছিল, বিরোধী দলে। কিন্তু যেটা বলেছি লজিক্যাল, আমার যখনই হয়েছে, আমি সবসময় লজিক্যাল কথা বলি, ওটা কিন্তু মেনে নিয়েছে, কন্ট্রাডিক্ট করেনি।
হুমায়ুন, আপনার পুলিশ ক্যারিয়ারে একটা বড় অ্যাকিউজেশন ছিল যে আপনি খুব হাই হ্যান্ডেড অফিসার ছিলেন। বন্দুক বার করে গুলি মারতেন, টিয়ার গ্যাস ছুটতেন শরীরের ওপরে, লাঠি তো পেনের মতো চালাতেন। না, এটা টু সাম এক্সটেন্ট কারেক্ট, কিন্তু গুলি চালাইনি কদিন, যেটা বললেন। আমি কোনোদিন কোনো পাবলিকের উপরে কোনোদিন গুলি চালাইনি। এনকাউন্টার, ব্যারিং এনকাউন্টার আমি কোনোদিন এমনি, কিন্তু কোনোদিন না আমি কোনোদিন আর্মস ইউজ করেছি, না কোথাও গুলি চালিয়েছি। এনকাউন্টার পারমিশন নিয়ে করতেন না? না না না, আগে করে দিতেন তারপরে পারমিশন? পারমিশন নিয়ে এনকাউন্টার হয় না। এনকাউন্টারটা স্পন্টেনিয়াস জিনিস। আপনি রেজিস্ট্যান্সের মুখে পড়ছেন, আপনি কোনো ক্রিমিনালকে ধরতে গেলেন। কিরকম একটা এনকাউন্টারের ঘটনা বলুন না। দেখুন, এই যে আছে আমরা সরবেরিয়া সন্দেশখাল, তখন আমি এসডিপিও বসিরহাট, তো ওখানে প্রচুর ডাকাতি করে একজন ছিল, লোক ছিল, ছেলে ছিল, সে প্রচুর ডাকাতি ফাকাতি করে, ওর গ্যাং বানিয়ে। সব থেকে বড় ছিল যে বাড়িতে যে মেয়েকে বলবে যে আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে, আমাকে তাকে পাঠিয়ে দিতে হতো, নাহলে সে এসে ওখানে কিন্তু বোমিং টোমিং করে ওকে মেরে ফেলে দিয়ে চলে যাবে। আচ্ছা। তারপরে এই একটা রোগ ছিল। আর ছিল যে গনের সময়, গন মানে যে হাই টাইড লো টাইডের সময় ওই মাছগুলো ওখানে সব থেকে মাছের উপরে ডিপেন্ডেন্ট, ভেড়ি, সেই প্রচুর চিংড়ি মাছগুলো একদম শোঁ করে সব উঠে আসতো, আর ওরা সব ছেঁকে নিয়ে মাছটাকে তুলে নিত। এই মাছটা তুলে নেওয়ার পরই ও গুলি ফুলি চালিয়ে বোমিং টোম করে ওখানে গিয়ে ভয় দেখিয়ে ওই মাছটাকে লুট করতো, লুট করে নিয়ে চলে যেত। তো মার্ডারও করেছিল কয়েকটা। ওর 9খানা স্ত্রী ছিল, তার মধ্যে সেকেন্ড ওয়াইফকে ও মার্ডার করেছিল। তো এই সমস্ত নানান রকমের মানে অতিষ্ঠ করে মারছিল মানুষকে ওখানে। তো আমরা গেলাম একদিন, সে লুঙ্গি টুঙ্গি পরে গামছা পরে বহু দূর দিয়ে ঘুরে ঘুরে গেলাম, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। মানে ড্রেস ছেড়ে দিয়ে আপনি? হ্যাঁ, লুঙ্গি টুঙ্গি পরে গামছা গামছা নিয়ে গেলাম। তাও কি হয়, আমাদের চেহারা ডিফারেন্ট, গ্রামের মানুষের সঙ্গে। এখন আমাদের বডি তো অত ট্যান হয় না, তারপর থাই টাই বা পা ফাগুলো দেখে চেনা যায়। তো এরা বাচ্চা বাচ্চা ছেলেকে সব লাগিয়ে রাখতো, কিন্তু সেদিন এত বৃষ্টি হচ্ছিল যে কোনো বাচ্চা বাচ্চা ছিল না। আর ওরা বুঝতেই পারেনি যে এত বৃষ্টি, এত কাদার মধ্যে 4 কিলোমিটার হেঁটে এসডিপিও চলে আসবে তার লস্কর নিয়ে, দলবল নিয়ে। তো আমি যখন ঘিরে ফেললাম তখন ওরা দৌড়তে শুরু করলো। যখন বুঝতে পারলো যে এসে গেছে খুব কাছে, একদম ঘিরে ফেলছে, দৌড়ে আরম্ভ করলো। করতে করতে ওরা নেমে গেল পুকুরে নেমে গেল, এদিক ওদিক গেল। তো আমাদেরকে আর গুলি ফুলি বিশেষ চালাতে হয়, পাবলিক রে 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 করে তাড়া করছে, তার মধ্যেই ওরাও কিছু বোম ছুটলো, গুলি চালালো। তখন আমারও বাধ্য হয়ে আমাদের গুলি চালাতে হলো। তখন ওখানে 3 জন মারা যায়। 3টে নিজে হাতে মারে আমি গুলি চালিয়েছি। হ্যাঁ, তো এইগুলো দেখুন তখনও মানে এইভাবে নয় যে আমি জানতাম যে ও আমাকে গুলি ছুটবে বা বোম মারবে বা এরকম কিছু করবে। তো এমনি তো কাদার মধ্যে পড়ে গিয়ে বোম কয়েকটা ফাটে, একবার বোমে ইনজুরি হয়েছে। আমার জানতে ইচ্ছে করছে, একজন আইপিএস অফিসার একজন মানুষও বটে, রাত্রে সে সাধারণ মানুষের মতো। এটা হচ্ছে দিনের বেলা। আমার স্ট্র্যাটেজি খুব পরিষ্কার। দেখুন, একটা লোকে, আমার প্রশ্নটা অন্য, যে একজন আইপিএস অফিসার একজন মানুষও বটে, তার বিবেকও আছে, সে রাত্রে খাবার খেয়ে ঘুমোয় এবং বিবেক জাগে। তো মানুষকে এনকাউন্টার করার পরে কি ঘুম আসে? না, ডেফিনেটলি খুব খারাপ লাগেছে। কিন্তু একটা জিনিস দেখুন, একটা মানুষ যারা ক্রিমিনাল হয়, তাদের ক্রিমিনালিটি স্টার্ট হয় 16 ইয়ার্স থেকে। এই 16 থেকে 46 ধরুন, একটা লং স্পেন, প্রায় 15 বছর 25 বছরের যে এই টাইমটা আর কি, টাইম ফ্রেমের মধ্যে, বা 50 বছর পর্যন্ত চলতে থাকে। তারা দেখুন একটা লাইফ টাইমে একজন বড় ক্রিমিনাল, সে হয়তো দেখা গেল 20টা, কেউ 25টা, কেউ 18টা, কেউ 17টা মার্ডার করেছে। ইদানিং মার্ডারটা অনেক কমে গেছে, এই তৃণমূল গভর্নমেন্ট আসার পর মার্ডার অনেক কমে গেছে। মানে প্রফেশনাল কিলারের সংখ্যা সত্যি সত্যি কমে গেছে। এরা যদি মরে যায়, এরা যদি মারা যায়, তাহলে যদি যে লোকটা হয়তো মনে করেন 8টা লোককে মেরেছে, তারপরে হয়তো আরো ভবিষ্যতে 12-14টা। আমি বুঝলাম, আপনি আপনার ডিউটি নেভাচ্ছেন, আপনি আপনার ডিউটি নেভাচ্ছেন, কিন্তু সেটা ততক্ষণ যতক্ষণ আপনি আপনার পুলিশের উর্দি পরে আছেন। মানুষ হিসেবে তো খারাপ লাগে, তার বাচ্চা কাচ্চা আছে, তার স্ত্রী আছে, তার পরিবার আছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, খারাপ তো লাগবেই। এনকাউন্টার করাটা কি কোথাও কোনো না কোনো সময় একটা সুপার কপের জন্য অভ্যেসে দাঁড়িয়ে যায়, যেখানে আর বিবেক বাঁধে না? দিস শুড নট বি প্র্যাকটিস। আমি বলতে চাই যে এটা একটা মানে ট্রিগার হ্যাপি হয়ে গেলাম বা কিছু হয়ে গেলাম, এটা কি হওয়া উচিত না একেবারেই। এটা পুলিশকে কোথাও না কোথাও নিজেকে রেস্ট্রেন করতে হয়, যে ঠিক জাজমেন্ট দিতে হয় যে আমি যদি অ্যাটাক না হই, তাহলে তাকে আমি ধরে নিয়ে গিয়ে আমি তাকে কোর্টে হাজির করব এবং সেখানে প্রাণপণ চেষ্টা করব তাকে যদি কনভিকশন হয়। কিন্তু আমি তাকে এনকাউন্টার করে দিলাম, তাকে আনন্দে চলে যায়, আমি তাকে পানিশমেন্ট দিয়ে দিলাম। 3টে ডিপার্টমেন্ট আছে, একটা আলাদা 3টে ডিপার্টমেন্ট। একটা হচ্ছে যে মানুষ কমপ্লেন করছে একটা মানুষের বিরুদ্ধে,
পুলিশ তাকে ধরছে, তদন্ত করছে, তাকে কোর্টের কাছে নিয়ে যাচ্ছে। এবার কোর্টের ডিউটি হচ্ছে তাকে পানিশ করা। কিন্তু মানুষের যখন বাহবা পাচ্ছেন, যখন পরের দিন খবরের কাগজে ফ্রন্ট পেজে আপনাকে সুপার কপ বলে ছবি ছাপানো হচ্ছে এবং সবাই আপনার থেকে ভয় পাচ্ছে, নেতা থেকে নিচে জুনিয়ররা সালাম করছে এবং আপনি একটা গডলাইক ফিগার হয়ে যাচ্ছেন, তখন কোথাও না কোথাও মনের মধ্যে সেই প্রাইড এসে যায়, যে বন্দুক যে প্রাইডটা দেয়। না, এটা আসা উচিত না। আমার তো এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি কোনোদিন যে আমি ইনডিসক্রিমিনেটলি ফায়ার করে দিয়েছি বা মেরে দিয়েছি। আমি তো বললাম প্রথম কথা যে পাবলিকের উপর লাঠি আপনি ইনডিসক্রিমিনেটলি চালাতেন না, লাঠিটা আমি চালিয়েছি অনেক, কারণ এটা আমাকে এম্পাওয়ার করছে যে 129, 130, 131 যে সিআরপিসিতে আছে, যে ল অর্ডারের ক্ষেত্রে আমি একটা জিনিস করি, বিশ্বাস করি আর কি, খুব মানে এর নিজে থেকে খুব হোল হার্টেডলি বিশ্বাস করি যে লাঠি যদি ঠিক করে চালানো যায় ল অর্ডার ডিউটিতে, ল অর্ডার যেখানে বড় ল অর্ডার হচ্ছে সেখানে যদি লাঠি যদি ঠিক করে চালানো যায়, গুলি চালাতে হয় না। ঠিক আছে, গুলি চালানো দরকার। লাঠি ভেঙে আপনি মানুষের কোমর ভেঙেছেন, সে উঠতে পারেনি, এরকম হয়নি। ভেঙে দিই, হাত পা ভেঙে দিই, হাত পা হয়তো কাজজনের ভেঙেছে, কিন্তু বেশিরভাগ সময় লাঠি সপাটে চালিয়েছি যাতে কিনা আমাকে গুলি চালাতে না হয়। লাঠি কোথায় মারতেন? মোস্টলি মানে এতে বিলো দ্য ওয়েস্ট লাইন আর কি, মানে কোমরের নিচে বেশিটাই মারতাম। তার মধ্যে যে জয়েন্টে মারতেন, পিঠে, পায়ের অ্যাঙ্কেলে? পিঠে পড়েনি তা নয়, পিঠেও পড়েছে হয়তো কিছু লোক। সবথেকে বড় কথা যে তারা হসপিটালাইজড হয়েছে, মানে যখন মানুষ অ্যাটাক করতে আসছে তাকে যদি ঠিক মতো লাঠিটা না মারা যায় ঠিক সময়ে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আপনাকে ওভার পাওয়ার করে তো তখন মেরে লাভ হবে না, তখন আপনাকে ফায়ারিং করতে হবে টু সেভ ইউর সেলফ, টু সেভ ইউর ফোর্স দে ওয়ার্কিং উইথ ইউ, এবং টু সেভ দ্য প্রপার্টি। নাহলে আগুন লাগিয়ে দেবে, গাড়িতে আগুন লাগিয়ে দেবে। আরে মোটিভেশন কিভাবে পেতেন নিজেকে ফোর ফ্রন্টে এনে? অনেক পুলিশ অফিসার ওয়্যারলেস ইনস্ট্রাকশন দেয়, টপ অফিসার্স তাদের জুনিয়র অফিসার্সদের সামনে পাঠিয়ে সে পেছন থেকে, আপনি বরাবর সামনে থেকে লড়েছেন যেখানে গুলিটা লাগতেই পারতো। এবং সেই সময় সিপিএম এর সময় আর্মস, দেশি আর্মস খুব ফ্রিলি সিপিএম ক্যাডারের হাতে থাকতো, গুলিটা লাগতেই পারতো আপনার বুকে। মোটিভেশন কোত্থেকে পেতেন? চাকরির মাইনেটাও খুব কম ছিল। না, আমি সিপিএম এর সময় এটা ঘটনা, সিপিএম এর সময় প্রচুর আর্মস ছিল মানুষের হাতে, এখন সেটা নেই এতটা। এবার সিপিএম এর সময় ক্রাইমগুলোও খুব বেশি হতো, ল অর্ডারটাও প্রচুর হতো সিপিএম আমলটাতে আমি দেখেছি। তো আমি ওইটা ভাবতাম না, আমি চোখ আমার খুব শার্প, আমি ঠিক বুঝতে পারি আর কি, আমার ইনটিউশন আছে যে আমি বুঝতে পারি যে এই লোকটা আমাকে অ্যাটাক করতে পারে, এখান থেকে গুলি আসতে পারে, এখান থেকে বোম ছুড়তে পারে, এটা আমি বুঝতে পারি। সাহসটা কোত্থেকে, মোটিভেশনটা কোত্থেকে পেতেন? আমি নেমেই ওইটুকু মাইনের চাকরির জন্য মোটিভেশন নেমেই আমি একটা করতাম যে প্রথমে আমি ফোর্সটাকে ডেকে নিলাম, সব ডেকে নিয়ে ব্রিফ করে দিলাম এবং তাদের কাছে খুব ওপেনলি বললাম যাতে অন্য লোকও শুনতে পায় যে তোমরা, আমি যখনই বলবো চার্জ, তখন তোমরা চার্জ করবে এবং আমি সামনে থাকবো, তোমরা আমার পাশে থাকো বা পেছনে থাকো, তোমাদের কিছু হবে না। এবং আমি খুব চোখ দিয়ে খুব ভালো করে দেখতাম যে মানুষের সাইকোলজিটা স্টাডি করে ভয় পাচ্ছে কিনা। আর ওটা 1 মিনিটের ভাষণ হতো? হ্যাঁ, ওই 2-3 মিনিট। কি বলতেন যে তোমরা, আমি ভাবুন আমি আপনার জুনিয়র অফিসার, আমাকে কি বলবেন? আমি তো সবাইকে লাইন করে প্রথম দাঁড় করিয়ে একবার প্যারেড করে নিলাম, চৌদিকে ঘুরিয়ে দিলাম। কিভাবে মোটিভেট? আমি তখন বললাম যে দেখো এখানে যদি আমাকে বলুন, যেভাবে হচ্ছে যে মানুষজন উৎপাত করছে, যেভাবে ল অর্ডারটা গ্র্যাজুয়ালি স্নোবল করছে, তখন এটা যদি আমরা লাঠি না চালাই, এটা যদি চার্জ না করি, তাহলে আমাকে ওভার পাওয়ার করে দেবে, আমাদের গাড়িগুলো পুড়িয়ে দেবে, কোনো সম্পত্তি লস করে দেবে, রাস্তায় হয়তো বাস দাঁড়িয়ে আছে, ট্রাক দাঁড়িয়ে আছে, সেই গাড়িগুলোতে আগুন লাগিয়ে দেবে। তো ইন দ্যাট কেস আমরা সবসময় অ্যাগ্রেশনে যাব। অ্যাগ্রেশন কীভাবে যাব না, লাঠি চার্জ করবো এবং গ্যাস ফায়ার করবো। আমি নিজে গ্যাস গান সবসময় হাতে। কিন্তু স্যার আমাদের কাছে আজকে ফোর্স নেই। ফোর্স রাখুন না। না, ফোর্স খুব বেশি লাগে না, কারেজটা লাগে। না, আমি আপনাকে বলছি, আমি আপনার জুনিয়র, আজকে আমাদের কাছে ফোর্স নেই, আমরা মাত্র 5 জন। না, এই 5 জন নিয়ে আমরা এটা লড়তে পারবো না। 5-7 জন নিয়েও যে মারামারি কঠিন তা নয়। এই যে পিনকল মোড়, এই ইছাপুর পিনকল মোড়ে রাস্তা ঘেরে নিয়েছে, ব্লকেট করেছে 5-7 জন লোক, আমি 5 জনকে নিয়েই আমি প্রচুর মেরেছি, কারণ ওরা আমাকে জানতো যে মারবেই, বদমাশি করলেই মারবে, এটা জানতো। এবং একটা ইমেজ তৈরি হয়ে যায় যে মারকুটে অফিসার এবং মারবে, এবং যে কোনো লেভেল পর্যন্ত মারবে। এবং দরকার হলে আমি সবসময় গাড়ির মধ্যে গ্যাস গান এবং প্রচুর গ্রেনেড রাখতাম, হয়তো কয়েকটা গ্রেনেড ফেলে দিতাম। গ্রেনেড ফেলেই তাদের একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, মানুষ ভয় পাবে, এত বড় দুম দুম করে আওয়াজ হচ্ছে, তারপরে গ্যাস বেরোচ্ছে, গ্যাসে যতটা চোখ জ্বালা করতো যে ভয়টা মানুষের মধ্যে ঢুকে যাবে। এবং তারপরে আমি দৌড়ে গিয়ে যে স্ট্রেংথই থাক, আমি দৌড়ে গিয়ে খুব সপাটে লাঠি চালিয়েছি। আর এর জন্য ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছিল কোনোদিনই হয়নি আমাদের, কারণ আমি সবসময় যেটাকে যে কাজটা করব সেই কাজটাকে আমি লজিক্যালি এক্সপ্লেন করতে পারবো। যদি আমি এটা না করতাম তাহলে এটা ঘটতো।
এই যে আমার কোনো এক্সপ্লানেশনও কল করে, এই যে পানিশমেন্ট তো অন্য কথা। দীর্ঘ 40 বছরের এক্সপেরিয়েন্স, 30 বছরের এক্সপেরিয়েন্স, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সব থেকে ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে মানুষের সাইকোলজি বোঝা এবং সেইভাবে একটা অ্যাডমিনিস্ট্রেশনকে চালানো। এটা কিভাবে সরকার এবং মমতা ব্যানার্জি কি ধরনের রোল দিলে এটা এই এক্সপিরিয়েন্সটাকে ইউজ করতে পারবে? দেখুন, আমি যখন পুলিশ ছিলাম তখন আমি অনেক কাজ করেছি, কিন্তু আমি এখন চাইছি, আমি সত্যি কথা বলতে কি, যে আমি জানি না যে আমাকে কেন বসিয়ে রেখেছে। আমাকে অনেক বেশি ইউটিলাইজ করা যেতে পারতো, আমি খুব আন্ডার ইউটিলাইজড আমি ফিল করি পার্সোনালি। আমাকে একটা সুযোগ দিলে, আমি নিশ্চয়ই সুযোগ পেলে আমি আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আমাকে কাজের সুযোগ দিন। আমাকে বসিয়ে রেখে আমার মধ্যে যে কাজ করার স্পিরিটটা রয়েছে বা কাজ করার আগ্রহটা, ইন্টারেস্ট রয়েছে, সেটাকে নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। এইটা একটা জিনিসটাকে আমি সবসময় ওনাকে সুযোগ পেলেই আমি এটা বলবো, ডেফিনেটলি কাজ করি। তিনটে খুব আমি বলবো সেলিব্রিটি মুখ্যমন্ত্রীর সময়ে কাজ করেছেন, নিচে বলবো না, জ্যোতি বসু, বুদ্ধদেব বাবু এবং মমতা। এই তিনজনের মধ্যে ফারাক কি ছিল খুব ছোট করে? দেখুন, জ্যোতি বসু যখন করেন তখন আমি জুনিয়র র্যাঙ্কে, আমার সঙ্গে তো কোনদিনই কথা হয়নি। হ্যাঁ, একবার মাত্র কথা হয়েছিল, যেটা ওই সল্টলেক স্টেডিয়াম রেড করা নিয়ে। উনি ফোন করেছিলেন, ওই জয়কৃষ্ণ ঘোষ বলে একজন আছেন, ওনার পিএ ছিলেন, উনি ধরে দিয়েছিলেন। উনি খুব গম্ভীর থাকতেন, খুব বেশি যে কমিউনিকেট করতেন তা নয়, তার একটা পলিসি ছিল, সেটা ইউনিফর্মলি সবাই মেনটেন করতো। উনি ডাইরেকশন দিয়ে দিতেন, সেটাকে এরা করতো, ইমপ্লিমেন্ট করতো যার অফিসাররা। আর বুদ্ধবাবু তার থেকে একটু বেশি কমিউনিকেট করতেন। আমার সঙ্গেও কথা হয়েছে বলতে আমাকে কোনোদিন ফোন করে কথা বলেছেন বা কিছু হয়েছে সেরকম হয়নি, মিটিংয়ের মধ্যে কথা হয়েছে। আমি বীরভূমে এসপি ছিলাম, সেই সময়তে একটা মিটিংয়ে উনি আমাকে ডাকলেন, ডেকে কয়েকটা ইনস্ট্রাকশন দিলেন যে এগুলো কি পারবেন কিনা আপনি। আমি নিশ্চয়ই পারবো, আপনি যখন আমাকে বিশ্বাস করে এনেছেন, ইট ইজ মাই ডিউটি এটা করা। তিনজন মুখ্যমন্ত্রীর কাজের প্রকারে কিংবা অপারেশনাল প্রসেসে কি ডিফারেন্স আছে? এবার তো বললাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি সেন্সিবল। এই যে ডিস্ট্রিক্টে যে মিটিং হতে পারে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, পুরো ডিস্ট্রিক্টের সমস্ত অফিসারকে নিয়ে একটা মিটিং হতে পারে, সেটা তো উনি প্রথমে চালু করলেন এবং প্রচুর মিটিং করেছেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট 3 বা 4 বার করে মিটিং করেছেন। সেটা ডেফিনেটলি মানে একটা সাংঘাতিক ইম্পেটাস টুয়ার্ডস দ্য জুনিয়র লেভেল অফিসার। মতো মানে সিনিয়রদের তো মিটিং করেনই, মাঝে মাঝে এই টাউন হলে মিটিং করেন, এখানে করেন, নবান্নতে করেন, সভাঘরে করেন, মিটিং করছেনই সিনিয়র লেভেলে, যে ডিএমএসপি লেভেলে। কিন্তু উনি যে সবাইকে নিয়ে যখন ডিস্ট্রিক্টে মিটিং করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা, এটা ভীষণ ভীষণ এফেক্টিভ। আর উনি অনেক সেন্সিবল মানুষ। যখন এসপিরা থাকেন, এসপিদের সঙ্গে দরকার হলে উনি কথা বলবেন, যেখানে ওনার সন্দেহ আছে, কনফিউশনের সঙ্গে সঙ্গে বলবেন। এবং আমি যতদিন ওনার আন্ডারে কাজ করেছি, এসপি বর্ধমান বা এসপি মুর্শিদাবাদ বা চন্দননগর পুলিশ কমিশনারেটে, উনি কিন্তু কোনোদিনই আমাকে ইলিগাল কোনো ইনস্ট্রাকশন দেননি। উনি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে তুমি আইন অনুযায়ী কাজ করো, তুমি এটা করো, ইউ ফাইন্ড আউট। হুমায়ুন, আপনি আমাদের এই চ্যানেলকে 2-3 দিন আগে খুব বিতর্কিত একটা ওপিনিয়ন দিয়েছেন যে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, যিনি প্রিন্সিপাল, তিনি কোনোভাবে ইনভলভ হতে পারেন না। এটা কি আপনি পার্টি লাইনের কথাই বলছেন সন্দীপ ঘোষের গা বাঁচানোর জন্য? না না না, আমি একজন পুলিশ অফিসার হিসাবে বলছি। কারণ যদি সন্দীপ ঘোষের তাকে কোনো মারার ইচ্ছা থাকবে বা কিছু থাকবে, আমি আগেও বলেছি যে ওই মেয়েটি সোদপুর থেকে আরজি করে আসতো এবং ফেরত যেত রাত্রিবেলা, সন্ধ্যাবেলা, দিনের বেলা। কারণ তো পুলিশের শিফট ডিউটি থাকে, এদের ডাক্তারদের ডিউটিটা কী হয়, শিফট ডিউটি। এই শিফট ডিউটি বিভিন্ন সময় শিফট পড়ছে, যে কোনো সময় রাস্তার মধ্যে মোটরসাইকেল নিয়ে গুলি করে মেরে দিতে পারতো। তিনি নিজের মানে ইনস্টিটিউটে এনে সেখানে কাজ করতে আসছেন মহিলাটি, সে জানে সবাই যে ওই মেয়ে ডাক্তারটা সাংঘাতিকভাবে একটা ইম্প্যাক্ট তৈরি হবে। হ্যাঁ, কিন্তু সেই মারাটা হয়তো স্পন্টেনিয়াস ভাবেও কোনো একটা ঘটনা চক্রে এমন কিছু ঘটেছিল যে তাকে মারতে বাধ্য হয়েছিল, অথবা মারার ইনস্ট্রাকশন দিতে বাধ্য হয়েছিল। এবার তো একটা সেমিনার রুমে শুয়েছিল লাইট জেলে, যখন করে ঘুমিয়ে পড়েছিল, খুব ক্লান্ত ছিল, প্রায় 36 ঘন্টার ডিউটি করেছে, তার আগে খাওয়া দাওয়া করেছে, প্রচুর লোকের সঙ্গে কমিউনিকেট করেছে, যখন চলে যায় তারপরে মার্ডারটা হয়েছে। এইভাবে মার্ডার কিন্তু কোনোদিন মানে খুব প্ল্যানিং করে যে মার্ডারটা হয়েছে তা নয়। যে সঞ্জয় রায়, আমি আবার বলছি যে এটা যদি ক্যালকাটা পুলিশের কাছে থাকতো এতদিন হয়তো কনভিকশন হয়ে যেত। হ্যাঁ, আপনি আমাদের চ্যানেল ট্রু নিউজ বাংলাতে এটাও বলেছেন যে কলকাতা পুলিশ অনেক বেশি উদারবাদী এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে যদি এটা থাকতো তাহলে অনেক আগেই এটার সলিউশন হতো। এই কথাটা কি ভেবে আপনি বলছেন যে কলকাতা পুলিশে খুব কম্পিটেন্ট অফিসার রয়েছে? যেমন ধরুন বিনীত গোয়েল খুব কম্পিটেন্ট অফিসার, যেমন ধরুন মুরলীধর ভীষণ কম্পিটেন্ট অফিসার।
তারা যে ইনভেস্টিগেশনটা করবে, কোথায় একজন ডিএসপি রয়েছে উত্তরপ্রদেশের কে আছে, সেই এটা পারবে না, কারণ এখানকার যে আপনার বক্তব্য ট্রু নিউজ বাংলাতে এটা ছিল যে কলকাতা পুলিশ অনেক বেশি উদারবাদী, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক অনেক বেশি কনভিকশন ওরিয়েন্টেড, অনেক অ্যাগ্রেসিভ, কলকাতা পুলিশ অনেক বেশি ডেমোক্রেটিক। এটার মানেটা কি? এটা তো একটা মানে মেট্রোপলিস, তো তো এখন এইখানে ওইভাবে পুলিশিরা গ্রামের দিকে বা এতে লেভেলে যে স্টেট পুলিশ লেভেলে যেভাবে কাজ হয় সেভাবে এখানে হবে না। তার কারণ হচ্ছে এটা দুটো জায়গাটা আলাদা, মানুষের সেন্টিমেন্ট আলাদা, মানুষের বিচার বুদ্ধি আলাদা, মানুষের রিয়াকশান আলাদা। তো সেখানে যেভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেভাবে কাজটা করা যায়, এবং সেখানে অনেক স্ট্রেংথ, যেহেতু পুলিশের স্ট্রেংথটা অনেক বেশি ক্যালকাটা পুলিশে, এরা খুব এতে ডেমোক্রেটিক্যালি কাজ করে, অনেকটা খুব আইন ফাইন খুব মেনে সব কিছু দেখে টেখে নিয়ে অনেক লোকে মিলে একটা ডিসিশনে, কালেকটিভ ডিসিশনটা হয় না। সাধারণভাবে মানুষ যেভাবে ভাবছে যে এর মধ্যে খুব গভীর পলিটিক্যাল চক্রান্ত, কাউকে প্রোটেক্ট করা যে পার্টিতে বিলং করে, তার জন্য এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হচ্ছিল, সেটা আমি একদমই মানি না। ওই সঞ্জয় রায় একাই মার্ডার করেছে এখন পর্যন্ত, আমার যা রিডিং আর কি, সঞ্জয় রায় একাই মার্ডার করেছে, রেপ করেছে এবং মার্ডার করেছে। তার প্রমাণও রয়েছে, বায়োলজিক্যাল প্রমাণ রয়েছে, অন্যান্য অনেক এভিডেন্স রয়েছে, করোবোরেটিভ এভিডেন্স রয়েছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স রয়েছে। এন্ড আই থিঙ্ক তাহলে সঞ্জয় রায়কে একটা সাধারণ লোয়ার লেভেলের পুলিশও নয়, সিভিক ভলেন্টিয়ারকে প্রোটেক্ট করার জন্য পুলিশ এত উঠে পড়ে কেন লেগেছিল খুনের পরে? ওকে তো করেনি, ওকে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। এবং তার আগে ঘর ভাঙচুর করা, প্রমাণ লোপাট করা, না এটা কোইনসাইড করে গেছে। এই যে ঘর ভাঙা বা বাথরুম তৈরি করার জন্য যে ঘর ভাঙা এগুলো জাস্ট কোইনসিডেন্স। এই কোইনসিডেন্স হয়েছে, এবং এটা পার্টিকুলারলি বলবো যে এটা মিডিয়া যেটা ছিল, এখানে মিডিয়ার রোলটা আমি খুব দেখছি না, ভালো চোখে দেখছি না। খুব ভালো যে রোল প্লে করেছে তা নয়, মিডিয়া একটু মানে সেন্সেশনালাইজ একটু সেন্সেশনালাইজ মানে করেছে, সেন্সিটিভিটি বাড়িয়ে দিয়েছে কেসটার। মিডিয়ার উচিত ছিল আর একটুখানি সেন্সিবলি বিহেভ করাটা, কারণ এমন ভাবে একটা উত্তাল তৈরি হয়েছে যে মানুষের মধ্যে একটা ধারণাই হয়ে গেছে। আজও বহু মানুষ বিশ্বাস করেন যে হয়তো সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল এই মার্ডার এবং রেপ কেসে ইনভলভ ছিল, বা অ্যাটলিস্ট হাসাপ করার চেষ্টা করেছিল। হাসাপ করার তো কিছু নেই, একটা মেয়ে, জলজান্ত একটা মেয়ে, সে ঘুমিয়ে আসে, সে মার্ডার হয়েছে, রেপ হয়েছে, মার্ডার হয়েছে, সেখানে কেসটাও সেভাবে সেকশনে হচ্ছে, সেখানে হাসাপ কি করে করবে? যদি সন্দীপ ঘোষের কিছু থাকে তাহলে সেটা হতে পারে যে তার যেখানে প্রিন্সিপাল আছেন সেখানে যে বিভিন্ন ধরনের ইরেগুলারিটিজ আছে বা ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ আছে, সেগুলোতে ইনভলভ হতে পারে। আমি বলছি না, আমি কারণ তদন্ত করছি না, সেখানে ইনভলভ হতে পারে, এবং সেটা ঠিক আছে। সেই কাটমানি কি পার্টির কাছে যেত, যেটা সাধারণ মানুষ ভাবছে না, যার জন্য পার্টির কাছে না এইভাবে কাটমানি যায় না। আচ্ছা, আমি বিশ্বাস করি না এটা। বিশেষ করে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে দেখছি না, দীর্ঘদিন ধরে তাকে চিনি। আমি স্টুডেন্ট লাইফে যখন ছিলাম তখন থেকে উনি রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই, যেটা ছিল উনি যখন পলিটিক্স শুরু করেছেন 40-45 বছর আগে, আজও কিন্তু একই ইমেজ উনি মেনটেন করেন। পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয় তার ইন্ডিভিজুয়াল, পার্থ চ্যাটার্জি তিনি যেটা করেছেন উনি করেছেন, সেটা নিজের তার ব্যাপার। পার্থ চ্যাটার্জি কি করে থাকেন সেটা তিনি করেছেন, সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দেননি। পার্টি থেকে কোনদিন একটা পার্টির উপর মহল, আজকে যদি আপনি করাপশনে লিপ্ত হন, পার্টির উপর মহল কি সেটা জানতে পারে না কোনোভাবেই? দীর্ঘ সময় হয়তো জানতে পারে, কিছু কনস্ট্যান্ট ছিল যেটা ওরকম সিনিয়র লিডার। এখন পার্থ চ্যাটার্জি তো খুব সিনিয়র 5-6 জন লিডারের মধ্যে পড়েন, হয়তো তাকে রেস্ট্রেন্ট করা যায়নি, বা হয়তো তারা জানতে পারেননি, হয়তো ভেবেছিলেন যে কোনো সময় না কোনো সময় করবেন, এটাও হতে পারে। আর কি থেকে কি হয়েছে এই লেভেলে আমি বলতে পারবো না, কারণ এরা সবাই খুব সিনিয়র লিডার এবং প্রথম থেকে তারা তৃণমূল কংগ্রেস করে আসছে, এবং পাওয়ারে যখন এসে তখন তো পাওয়ারে আছেই, তখন অনেকদিন সেটাও পাওয়ারে এসে প্রায় 13 বছর হয়ে গেছে। এখন ইন্ডিভিজুয়ালি কেউ যদি কিছু করে থাকে তার রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটি মানে বার্ডেন অফ রেসপন্সিবিলিটি ক্যানট বি মানে পুট অন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন, আপনি দীর্ঘ সময় এমন একটা চাকরি করে এসছেন যেখানে প্রত্যেক দিন ক্যারিয়ারে টাকার লোভ ছিল, এবং সেই লোভকে সম্বরণ করতে হয়। পলিটিক্সে এসে সেই ধরনের অপরচুনিটি টাকা রোজগার করার বেআইনিভাবে আরো বেড়ে গেছে। নিজেকে কিভাবে বোঝান যে আমাকে সৎ থাকতে হবে? দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, লোভ বড় জিনিসটা, আমরা সবাই লোভী লোক। আচ্ছা, আমি মনে করুন 1 লাখ টাকা মাইনে পাই, ধরুন সে ফর এক্সাম্পল আমি 1 লাখ টাকা মাইনে পাই, তাহলে আমি যদি ভাবি যে আরো আমি একটু ল্যাভিশলি খরচ করবো, আর একটু ভালো থাকবো, বেটার থাকবো, তাহলে এই টাকাটা আমার 2 লাখ টাকা হলে আমার ভালোভাবে চলবে, ঠিক আছে। এরপরে 2 লাখ টাকার বাইরে যদি আমি কিছু চাই, দেন স্কাই ইজ দ্য অনলি লিমিট, মানে এর কোনো লিমিট নেই।
তাহলে আমি প্রথম কথা হচ্ছে যে অনেকে কি করে না, আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি বউ সবাই ভালো থাকবে, 4-5টা গার্লফ্রেন্ড থাকবে, তাদের জন্য আমি করবো, ঠিক আছে, তাদের জন্য আমি টাকা রোজগার করা দরকার আছে। কিন্তু আমি বললাম যে বলছি যে এটা স্কাই দ্য অনলি লিমিট, কারণ একটার বউকে কত টাকা খরচ করতে পারবে, কত টাকা খরচ করতে পারবে, এই সমস্ত উল্টো পাল্টা যদি তার কোনো না থাকে, র্যামিফিকেশন না থাকে তার ক্যারেক্টারের, তাহলে সে বিরাট টাকা খরচ করতে পারবে না। তো এখানেই হচ্ছে একটা মানুষের মোরালিটি, কোশ্চেন মোরালিটি যদি ঠিক থাকে তাহলে ইমোরাল কাজগুলি করবে না, টাকাও তার দরকার হয় না, কারণ প্রত্যেকে নিজের নিজের ভাগ্য নিয়ে জন্মেছে। আমরা কি করি যে আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য এটা চাই ওটা চাই এটা চাই, তাকে কমফোর্টেবল রাখবো, এটা হচ্ছে কি জন্য মানুষ দুর্নীতি করে, ঠিক তো, নিজের জন্যও করে, বিয়ে করেছে তার সঙ্গে হয়তো 5টা গার্লফ্রেন্ড রয়েছে, তাদের ডিমান্ড আছে, তাদের ফুলফিল করার জন্য করে। আমার সেরকম কোনো জিনিস ছিল না, ওখানে আপনাকে নিজেকে সেলফ রেস্টেন্ট দরকার, সেলফ রেস্টেন্ট না হলে এগুলো করা যাবে না। আর ছেলের ভাগ্য নিয়ে জন্মেছে, মেয়ে তার মেয়ের ভাগ্য নিয়ে জন্মেছে, স্ত্রী যদি থাকে তাহলে স্ত্রী তার মতো করে সে চলছে, তাকে তো তার দায়িত্ব তার প্রতি আছে, কিন্তু তাকে বোঝাতে হয়, সে যদি কিছু বেশি ডিমান্ডিং হয় তাকে বোঝাতে হবে যে এরপরে আমি পারবো না, এটা তোমাকে কন্ট্রোল করতে হবে। আপনি রেয়ারেস্ট কেসেস যেখানে একজন দবাং পুলিশ অফিসার যিনি সাহিত্যিকও বটে। না, এই সাহিত্যটা আমি অনেকদিন থেকে চর্চা করি, আমার 10-12টা উপন্যাস লাঠি আছে। চালান, আরেকদিকে গল্প লেখেন, এটা কি করে হয়? আর সাহিত্যিক কি করে লাঠি চালাতে পারে? ওটা তো একটা অন্য আসপেক্ট একেবারে। আমি অনেকগুলো উপন্যাস লিখেছি। কি করে ব্লেন্ড কিভাবে হয়, এটা কি সম্ভব? আরে আমি তো একটা হিউম্যান বিইং, আমি তো একটা সেন্সিবল পারসন, আমার কিছু অবজারভেশন আছে। আপনি কি ধরনের নভেল লিখেছেন? সবই ওই অনেক রোমান্টিকও লিখেছি, সোশ্যাল ইস্যুগুলো নিয়ে লিখেছি, কবিতাও লিখেন? কবিতাও লিখি, আগে লিখতাম, এখন আর ইদানিং আপনার মুখে কবিতা শোনা যাক, সুপার কপের মুখে প্রেমের কবিতা। প্রেমের কবিতা বলবো না, আপনি প্রথমে আমাকে বললেন যে যৌবন কি করে ধরে রেখেছেন, ঠিক আছে, যৌবন ধরা তো মানে কি, আমি যেমন একদমই মানে এক ফোঁটাও কোনোদিন মদ খাইনি, একটা টানও সিগারেট খাইনি, রাত বেশি জাগি না, এখন ইদানিং টেনশন হয় নানা রকম দুশ্চিন্তা এসে ভর করে, হয় ক্যারিয়ারের চিন্তা হয়, এটা হয় নানা রকম ধরনের হয়। দেখুন সব মানুষেরই একটা আলাদা থাকে, আমার ঘুম হয় না বলে আমার শরীর স্বাস্থ্য লাস্ট 2-2.5 বছরে খুব খারাপ হয়ে গেছে। আগে আমি অনেক গ্রেসফুল ছিলাম, অনেক হাসি খুশি ছিলাম, তো সামহাও এটা আমার এফেক্ট পড়েছে। তো আমি শুধু নিজেকে একটা কথা বলি, যে একটা কবিতা বলি, জানি আমি একদিন বুড়ো হব, চশমার ফাঁকে ফুলের কাঁটার ঘর গুনে গুনে কাটবে সময়, যদিও অনেক লোক আসে যায়, দুটো কথা কয়, মনে মনে জানা রবে কেউ তারা খোঁজে না আমাকে, এমনি মেহগনি আলো বিকেলের জানলাকে ছোঁবে, আকাশের বুক ভরে তারারা বিছনা পেতে শোবে, সাদা চুল নেড়া দাঁত আয়নায় ভ্যাংচানো ছায়াকে তখন বলবো ডেকে রাজ্যচ্যুত রাজ্ঞীদের ভাষা, জানিস আমার ছিল এক আশ্চর্য ভালোবাসা, তোদের কি ক্ষমতা আছে মিথ্যে করে দিবি আমার সে পাওয়াকে?